রেডি? হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অত্যন্ত দুঃখিত, আমরা ঠিক 8টায় চলে আসার কথা, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে একটু 10 মিনিট লেট হয়ে গেল। সবাই একটু যুক্ত হয়ে যান, কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। আজকের এই ক্লাসটা কাদের জন্য? যারা যারা একদম শূন্য থেকে আপনারা গ্রামারটা শিখতে চান এবং পাশাপাশি যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, নিবন্ধন না, প্রাইমারি শিক্ষক পরীক্ষা দেবেন, এছাড়া যারা বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস কিংবা অ্যাডমিশন টেস্ট দেবেন, অথবা আপনি যদি স্পোকেনের জন্য বেসিক গ্রামারটা অনেক বেশি স্ট্রং করতে চান, তাদের জন্য কিন্তু ক্লাসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি কি করবেন, কষ্ট করে একটু আমাদের কমেন্টে জানিয়ে দিন কে কোন জায়গা থেকে ক্লাসটা করছেন। আরও একটা ব্যাপার একটু জানাতে হবে, উইচ ইজ দ্যাট আমাদের এই ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, কি করতে হবে? একটু শেয়ার করতে হবে। ঠিক আছে, যারাই দেখছেন একটু আমাদের দ্রুত শেয়ার করে দিন। আমি গত ক্লাসে দেখেছি আমাদের মোটামুটি 600 মানুষ ছিল একটা না, কিন্তু শেয়ারের ক্ষেত্রে দেখেছি যে এই সংখ্যাটা কমে গিয়েছে। সো এটা করা যাবে না, একটা না, আমরা যতজন ক্লাস করবো একটু কষ্ট করে শেয়ার করে দিব। রফিকা রায়ান রাত্রি বলেছেন, সিরাজগঞ্জ থেকে আছেন আমাদের সাথে, বরিশাল থেকে আছেন, সৌদি আরব থেকে আছেন আয়েশা আক্তার ববি আপু, আচ্ছা টাঙ্গাইল থেকে আছেন, রাব্বি হুসাইন আছেন মালয়েশিয়া থেকে। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব, ততক্ষণে আপনারা একটু শেয়ার করে দিন। ঠিক আছে, আমিও ততক্ষণে একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। যারা যারা দেখছেন একটু কষ্ট করে শেয়ার করবেন। ঠিক আছে, একটু কষ্ট করে শেয়ার করতে থাকবেন। সজীব মণ্ডল আছেন গাইবান্ধা থেকে, থ্যাংক ইউ। গাইবান্ধা আমার নিজের এলাকা, আমার বাড়ি হচ্ছে গাইবান্ধার পলাশবাড়িতে। নূর মোহাম্মদ তানজিদ আছেন আমার সাথে, গোপালগঞ্জ থেকে আমার সাথে আছেন, তেজগাঁও থেকে আছেন শাহিন আলম ভাই, দীপা বালা আছেন ফ্রম ঢাকা। বাহ, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। যারা দেখছেন একটু দ্রুত শেয়ার করে দিবেন। ঠিক গত দিনের মতো আজকেও কিন্তু অসাধারণ একটা ক্লাস হবে। আমরা আজকের ক্লাসে কি শিখবো? আমরা নাউন শিখেছিলাম গত ক্লাসে, আজকের ক্লাসে আমরা প্রোনাউনটার 14 গোষ্ঠী উদ্ধার করব। এই প্রোনাউন তো শিখবই, এই প্রোনাউন রিলেটেড যত প্রশ্ন বিসিএসে কিংবা অ্যাডমিশন টেস্টে কিংবা কোনো ব্যাংক জবের ক্ষেত্রে অথবা প্রাইমারি জবের ক্ষেত্রে যেই প্রশ্নগুলো এসেছে কিংবা আসে, সেই প্রশ্নগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করবো। সো পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। এক ক্লাসেই প্রোনাউন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এক ক্লাসে আমরা প্রোনাউন শেষ করব। আপনারা কি করতে থাকুন, শেয়ার করে ডেফিনেটলি কমেন্টে লিখে দিবেন স্যার শেয়ার ডান। আমি আশা করি আপনারা সবাই একটা করে শেয়ার করবেন, দিস ইজ আমাদের জন্য খুবই জরুরি। ঠিক আছে, একটা করে শেয়ার করব আমরা। ওকে, আচ্ছা আমরা শুরু করছি আমাদের আজকের প্রোনাউনের যে কনসেপ্ট রয়েছে। প্রোনাউন কই থেকে আসলো, কিভাবে আসলো, খুব সিম্পলি যদি আমরা মনে রাখি, সেটা হচ্ছে যে একটা প্যাসেজের মধ্যে কিংবা এখন কথা বলার সময় যদি আপনি একটা মানুষের নাম কিংবা একটা বস্তুর নাম কিংবা একটা ব্যক্তির নাম বা যে কোনো নাম বারবার বারবার উচ্চারণ করেন, তাহলে কিন্তু কথাটা খুবই কর্কশ শোনায় কিংবা তার অলংকার তত্ত্ব নষ্ট হয়। ঠিক এই সমস্যাটা দূর করার জন্য নাউনের পরিবর্তে প্রথমে একবার নাউন ব্যবহার করা হয় এবং বাকি জায়গাগুলোতে একটা করে শব্দ ব্যবহার করা হয় নাউনের পরিবর্তে, সেটাকে আমরা বলি প্রোনাউন। অর্থাৎ সোজা কথায় যদি বলি, সেটা হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে যেই পার্টস অফ স্পিচ ব্যবহার করা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, এটা খুবই ইজি একটা কনসেপ্ট, এটা আমরা জানবো না, আমরা জানবো খুবই পিকুলিয়ার কিছু কনসেপ্ট, যে জিনিসগুলো আমাদের প্রশ্নে এবং বিভিন্ন পরীক্ষা এসে থাকে বা বেসিকটা আপনাদের স্ট্রং করবে। খেয়াল করে দেখেন, প্রোনাউন মূলত আমরা 8 থেকে 9 প্রকার প্রোনাউন পাই। কয় প্রকার প্রোনাউন পাই? 8 থেকে 9টা প্রোনাউন পাই। তার মধ্যে যে প্রথম প্রোনাউনটা কোন জায়গা থেকে প্রশ্ন হবে আমি সেটাও আজকে বলে দিব এবং ওই জিনিসগুলো আমরা চর্চা করব। ঠিক আছে, প্রোনাউনের উপর আমি 2টা ক্লাস নেব, বাট একটা ক্লাসে আমি বেসিক কমপ্লিট করব, আর একটা ক্লাসে প্রশ্নগুলো ঝাড়া আমি অ্যানালাইজ করবো ইনশাল্লাহ। তবে আজকের ক্লাসে কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস আছে। প্রোনাউনের প্রথমটা আমাদের রয়েছে, এটাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। কি বলি আমরা? পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? পার্সোনাল প্রোনাউন। আচ্ছা আমাকে বলেন, এই নামটার সাথে কিন্তু এই প্রোনাউনটার একটা সম্পর্ক রয়েছে। কি আছে? নামটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? ঢাকা থেকে জাহিদ ভাই আছেন আমার সাথে, শেয়ার ডান। গাইবান্ধা জেলার অনেক সুন্দর, ভালো লাগলো, থ্যাংক ইউ সজীব ভাই। আচ্ছা, একটু আপনার বন্ধু বান্ধব যারা আছে, যাদের ক্লাসটা দরকার, একটু মেনশন করে দিব আর একটু শেয়ার করে দিব। যারা দেখছেন আমি চাই 295, প্রায় 300 জন মানুষ আছে। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে, মাথায় রাখবেন যে কোনো ব্যক্তির পরিবর্তে
যদি আপনারা খাতা নিয়ে বসেন, আমি আপনাদের এনকারেজ করব খাতা কলম নিয়ে বসতে, তাহলে নোট করলে হয় কি খুব ইজিলি মাথার মধ্যে ঢুকে যাবে। খাতা কলম নিয়ে বসবেন। ব্যক্তির পরিবর্তে যেই ওয়ার্ড ব্যবহার করা হয়, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয়, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল কথার অর্থ কি? যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করব। এখন এই কথাটার অর্থ কি একটু খেয়াল করে দেখেন। প্রোনাউন অনেক প্রকার হতে পারে। ব্যক্তির পরিবর্তে, এই জায়গাটা হচ্ছে মেইন কথা, যে প্রোনাউনগুলো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হবে। কিছু উদাহরণ দেখি, খেয়াল করে দেখেন। যেমন লিমন একজন ব্যক্তি, তাহলে আমি বললাম যে লিমন ইজ আ ফার্মার, লিমন একজন কৃষক, ঠিক আছে, ফার্মার। খেয়াল করে দেখেন, লিমন ইজ এ ফার্মার, লিমন একজন কৃষক। খেয়াল করে দেখেন তো। অথবা আমি বললাম যে মিম ইজ আ হোম মেকার, হোম মেকার। তাহলে খেয়াল করেন এখানে আমি যে কাজটা করেছি, এখানে নাউন কোনটা আছে বলেন তো? লিমন। এখানে নাউন কোনটা আছে? মিম। এখন এই দুইটা ব্যক্তির সম্পর্কে যদি আমি আরো একটা বাক্য বলতে যাই, যেমন লিমন ইজ আ ফার্মার, এবং এর সম্পর্কে, লিমন সম্পর্কে আরো একটা বাক্য যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে আমি বাক্যটা কিভাবে বলতে পারি বলেন তো? যে লিমন ওয়ার্কস হার্ড, লিমন কঠোর পরিশ্রম করে। লিমন কি? কঠোর পরিশ্রম করে। তাহলে এই বাক্যের মধ্যে এই লিমন লিমন দুইবার হয়ে গেল না? তাহলে এই দ্বিতীয় লিমনটাকে আমরা কেটে কি ব্যবহার করব? এর পরিবর্তে হি ব্যবহার করব। তাহলে কি বললাম? যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। তাহলে দেখেন এই লিমনটা একটা ব্যক্তি না? এই ব্যক্তির পরিবর্তে আমরা হি ব্যবহার করলাম, তাহলে এই হিটাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। এবার দেখেন মিম, মিম একটা কি? ব্যক্তি না? তাহলে আমরা যদি বলি যে শি ওয়ার্কস অ্যাট হোম, সে বাসায় কাজ করে, শি ওয়ার্কস অ্যাট হোম। তাহলে শিটা কি? শিটা কি দেখেন তো কার পরিবর্তে বসেছে? একটা ব্যক্তির পরিবর্তে বসেছে না? এই কারণে এটাকে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউন। তার মানে কনসেপ্টটা কি বলেন তো? কনসেপ্টটা হচ্ছে যে একটা ব্যক্তির পরিবর্তে যে নাউনগুলো ব্যবহার করা হয়। এখন পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি আছে বলেন তো? হি আছে, তারপর শি আছে, তারপর দে আছে, তারপর উই আছে, আস আছে, আওয়ার আছে, ঠিক আছে না? আওয়ারটা হবে না, আস আছে, তারপর হচ্ছে ইউ আছে, ইউর আছে, ইউর হবে না, ইউ আছে। খেয়াল করে দেখেন তো, এগুলো পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ে। তার কারণ এগুলো কি? হি পার্সনের পরিবর্তে ব্যবহার করা হয়, শি, দে, উই, আস, ইউ, এই সবগুলো কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়। কি? কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়। এই কারণে এগুলোকে আমরা কি বলি? পার্সোনাল প্রোনাউন বলি। ঠিক আছে, মনে থাকবে? একটু বলেন। খুবই ভালো কথা। খাতা নিয়ে বসেছেন জাহিদ ভাই, অনেক ধন্যবাদ। যারা যারা খাতা নিয়ে বসেছেন সুন্দর করে নোট করবেন, ঠিক আছে? ওকে। আর নোটগুলো জাহিদ ভাইয়ের মতো যারা যারা খাতা নিয়ে বসেছেন, আমাদের লিঙ্গুয়াল একাডেমি যে গ্রুপটা আছে, লিঙ্গুয়াল একাডেমির গ্রুপ আছে কিন্তু একটা ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে যদি ছবি তুলে একটু পোস্ট করে দেন, বাকিরাও কিন্তু ওই ছবিগুলো কালেক্ট করে নিজের কাছে রেখে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এগুলোকে দেখলাম পার্সোনাল প্রোনাউন, ভালো করে মনে রাখবেন। আচ্ছা, সেকেন্ড প্রোনাউন কি বলেন তো? আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করব। সেকেন্ড প্রোনাউন কি? সেকেন্ড প্রোনাউন হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন। যদিও এটা থেকে প্রশ্ন অনেক বেশি কম আসে, আমি প্রশ্ন ব্যাংক ঘেটে দেখলাম এই পার্টটা থেকে প্রশ্ন অনেক কম হয়। এটা কি? ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন বলতে কি বোঝায় বলেন তো? ইমপার্সন মানে কি? অব্যক্তিবাচক। ইমপার্সন মানে কি? অব্যক্তিবাচক। ইমপার্সন মানে হচ্ছে বস্তুর পরিবর্তে যেই প্রোনাউন ব্যবহার করা হয়, আর এই বস্তুর পরিবর্তে আমরা একটা প্রোনাউন ব্যবহার করি, উইচ ইজ ইট। বস্তুর পরিবর্তে কি ব্যবহার করি? ইট। তো নর্মালি হচ্ছে ইটকেই একমাত্র ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে গণ্য করা হয়। তাহলে ইটটা কি? একটা ইমপার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে আমরা এটা মনে রাখবো যে ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? বোঝা গেল? ইট হচ্ছে একটা ইমপার্সোনাল প্রোনাউন। এটাও খুব ইজি ছিল, ভালো কথা। 3 নাম্বার কি বলেন তো? 3 নাম্বার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। ইনডেফিনিট কথার অর্থ কি বলেন তো? ডেফিনিট মানে কি? নিশ্চিত, নির্দিষ্ট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট।
এই যে ডেফিনিট কথার অর্থ কি? ডেফিনিট কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট, তাই না? ডেফিনিট কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট। কিন্তু ইনডেফিনিট মানে কি? ইনডেফিনিট যখনই ইন যুক্ত করছি তার বিপরীত হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাবে অনির্দিষ্ট। কি হয়ে যাবে? অনির্দিষ্ট। তাহলে ইনডেফিনিট প্রোনাউনের অর্থ কি? অনির্দিষ্ট কোনো প্রোনাউন, যেই প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা অনির্দিষ্ট কোনো বস্তুকে বোঝাবে কিংবা অনির্দিষ্ট কোনো ঘটনাকে বোঝাবে, তাকে আমরা বলবো কি? ইনডেফিনিট প্রোনাউন। এই প্রোনাউনগুলো কারা কারা বলেন তো? যেমন আমরা অনেক সময় বলি যে আই হ্যাভ, is there any friend, is there any friend who can help me? খেয়াল করে দেখেন তো এই বাক্যের মধ্যে যে একটা শব্দ আমি ব্যবহার করেছি এনি, এই এনি দ্বারা কি বোঝায়? কোনো, তাই না? বা যে কোনো, তাই না? এনি দ্বারা যে কোনো বোঝায় না? তার ইজ দেয়ার এনি ফ্রেন্ড, এখানে কি এমন কেউ আছেন, এমন কোনো বন্ধু আছে? হু ক্যান হেল্প মি, যে আমাকে সাহায্য করতে পারবে বা যে আমাকে সাহায্য করতে পারে। তাহলে এনি দ্বারা দেখেন তো যে কোনো বলা আছে, যে কোনো বন্ধু, কোনো নির্দিষ্ট একজন বন্ধুর কথা বলা নাই যে লিমন বন্ধু আছে কিনা, রহিম বন্ধু আছে কিনা, সিম্বা বন্ধু আছে কিনা, কিংবা রেজাউল বন্ধু আছে কিনা, এরকম কোনো নির্দিষ্ট নাম বলা নাই। দ্যাট মিনস এটা এনি দ্বারা যে কোনো অনির্দিষ্ট বন্ধুকে প্রকাশ পাচ্ছে। তাই যে এনি শব্দটা আছে না, এই এনিটা একটা ইনডেফিনিট প্রোনাউন। কি বললাম আমরা? ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? রাজশাহী থেকে কে কে আছো? প্রোনাউন পড়ায়। আচ্ছা, হ্যাঁ, পার্টস অফ স্পিচের আমরা প্রোনাউন পড়াচ্ছি, আমরা নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ঠিক আছে, একটু কষ্ট করে আমরা যেটা করব, আমি একটু দেখতে চাই আপনাদের, আমি 40 সেকেন্ড টাইম দিচ্ছি, 40 সেকেন্ড টাইম দিচ্ছি। ঠিক আছে, আমার এখানে আমি দেখতে চাই 400 মানুষ আছে, আপনারা এই 40 সেকেন্ডে 400 মানুষের 400টা শেয়ার চাই আমি। একটু কষ্ট করে দেন প্লিজ। ঠিক আছে, একটু কষ্ট করে দেন, কারণ কি ক্লাসগুলো হচ্ছে আমরা তো কষ্ট করে নিচ্ছি, সবার কাছে পৌঁছলে আমাদের ভালো লাগে। যত মানুষের কাছে পৌঁছবে তত মানুষ উপকৃত হবে এখান থেকে। ঠিক আছে, একটু সবাই কমেন্ট, আপনি এই 40 সেকেন্ডে সবাই একটা করে একটু শেয়ার দেবেন। শেয়ার দেওয়ার পর কমেন্টে ডান লেখেন দ্রুত। ব্রাহ্মণবাড়ি থেকে শওকত রায়হান বলেছেন ভালোবাসা নেবেন ভাইয়া। ওকে, দ্রুত শেয়ার করে ডান লিখে দিবেন। উম্মে তাজিয়া বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। দ্রুত একটু শেয়ার করে ডান লিখি আমরা। ওকে, ভেরি গুড। দ্রুত শেয়ার করে ডান লিখি। যারা দেখছেন এই 40 সেকেন্ডে আমি প্রায় 400টা শেয়ার চাই, এখানে 400 জন মানুষ মোটামুটি আছে। ওকে, খেয়াল করেন, আপনারা শেয়ার করতে থাকুন, ততক্ষণে আমরা আগাই। তাহলে এই যে ইনডিফিনিট প্রোনাউনের কাজটা কি? অনির্দিষ্ট কোনো নাউন বা বস্তু, অনির্দিষ্ট কোনো কি কাউকে বোঝানো, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো। এরকম কি কি প্রোনাউন আছে বলেন তো? আমরা বলি না যে সামবডি প্লিজ হেল্প মি, কেউ একজন আমাকে সাহায্য করো। সামবডি প্লিজ হেল্প, কেউ একজন আমাকে সাহায্য করো। সামবডি প্লিজ হেল্প, সামবডি মানে কেউ একজন বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট ব্যক্তির কথা বলা নাই যে এই ব্যক্তি তুমি আমাকে সাহায্য করো। তাহলে সামবডি দ্বারা কোনো কাউকে বোঝায় না, এমন একজন ব্যক্তিকে বোঝায় যার নাম আমি জানি না, যে কেউ হতে পারে। তাহলে সামবডি মানে হচ্ছে এখানে একটা ইনডেফিনিট প্রোনাউন, কারণ এটা কি অনির্দিষ্ট কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলেছে বা ব্যক্তি পরিবর্তে ব্যবহার করা হয়েছে, অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে ব্যবহার করেছে। তারপরে আছে কি এনিওয়ান, ঠিক আছে। এরপর আছে কি নো ওয়ান, কেউ না, আমরা বলি না নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান। তারপর নান বলি না আমরা, নান, এই যে নান, নো ওয়ান, এনিওয়ান, নান। তারপরে আরো আছে, বলেন তো কি? ওয়ান। আমরা অনেক সময় বলি না যে, অনেক সময় বলি যে দেয়ার ওয়াজ ওয়ান কিং, দেয়ার ওয়াজ ওয়ান কিং, সেখানে একটা রাজা ছিল। দেয়ার ওয়াজ ওয়ান কিং, ওয়ান তো বলি না, দেয়ার ওয়াজ আ কিং বলি, বলি, কিন্তু দ্বারা ওয়ানই বোঝায়। কিংবা আমরা অনেক সময় বলি যে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাহলে খেয়াল করে দেখেন, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাহলে এখানে দুইটা প্রোনাউন আছে। কয়টা প্রোনাউন আছে? দুইটা প্রোনাউন আছে এই বাক্যের মধ্যে। একটা হচ্ছে কোনটা? একটা হচ্ছে ওয়ান এবং আরেকটা হচ্ছে ওয়ান্স। এই দুইটা দ্বারাই কিন্তু অনির্দিষ্ট কাউকে প্রকাশ পাচ্ছে। দেখেন, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, অনির্দিষ্ট কাউকে মেনশন করে আমি বলছি যে কি যার দায়িত্ব, তার
পালন করা উচিত। খেয়াল করে দেখেন, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, যার দায়িত্ব তার পালন করা উচিত। এই যে যার তার, এটা দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছি না, এই কারণে ওয়ান এবং ওয়ান্স এই দুইটা ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়বে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? একটু বলেন তো, কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? একটু আমাকে বলেন, কমেন্টে জানাতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ না থাকলে কিন্তু পড়ালেখা হয় না। অ্যাক্টিভ না থাকলে, শরীরের মধ্যে জোশ না থাকলে পড়ালেখা হবে না। ঠিক আছে? ওকে, জাহিদ ভাই, দেয়ার কেমিং হয় না, কেমিং না, আপনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝি নাই। একটু কষ্ট করে যদি প্রশ্ন থাকে একটু জানাবেন, যদি প্রশ্ন থাকে সেটাও কিন্তু আপনাদের কিন্তু জানাতে হবে আমাকে, আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, তাহলে এইটা গেল ইনডেফিনিট প্রোনাউনের ব্যাপারটা। 4 নাম্বার চলে আসে আমাদের, 4 নাম্বার চলে আসে, আমি একটু এদিকে লিখি। 4 নাম্বার চলে আসে আমাদের হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ভালো করে বুঝবেন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ভালো করে বুঝেন, ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে দেখেন তো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সেগুলো যে, ইন্টারোগেট মানে হচ্ছে তো প্রশ্ন করা, তাহলে যে প্রোনাউনগুলো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয়, যে প্রোনাউনগুলো, ভালো করে বোঝেন, যে প্রোনাউনগুলো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয়, করার কাজে ব্যবহার করা হয়, এবং এই প্রোনাউনগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আপনার, এই প্রোনাউনগুলোর ম্যাক্সিমামই হচ্ছে আপনার WH ওয়ার্ড, ম্যাক্সিমামই WH ওয়ার্ড। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউনগুলো প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয়। যেমন আমরা বলি যে হোয়াটস ইউর নেম, ঠিক আছে, হাউ ডু ইউ ডু, ঠিক আছে, ওয়্যার আর ইউ ফ্রম, এরকম আমরা বলি। ঠিক আছে, তারপর আমরা অনেক সময় বলি যে হাউ আর ইউ ডুইং। এই যে এইভাবে শুভেচ্ছা বিনিময় করার সময় আমরা অনেক প্রশ্ন করে থাকি। এই প্রশ্নগুলোর যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, কোন শব্দগুলো বলেন তো? কি কি আছে? আমরা হোয়াট ব্যবহার করি, আমরা উইচ ব্যবহার করি, আমরা হু ব্যবহার করি, আমরা ওয়্যার ব্যবহার করি, তাই না? আমরা হোয়াট, উইচ, ওয়্যার, তারপর হুম ব্যবহার করি, তারপর হুজ ব্যবহার করি। এগুলো কি? এগুলো সব প্রশ্ন করার কাজে আমরা ব্যবহার করি। তাহলে খেয়াল করে দেখেন, প্রশ্ন করার কাজে আমরা এই প্রোনাউনগুলো ব্যবহার করি জন্য এগুলোকে আমরা কি বলি বলেন তো? এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কি বলা হয়? ইন্টারোগেটিভ প্রোনাউন। একটু মাথায় রাখবেন, এগুলোকে কি বলছি আমরা? ভেরি গুড। ভাই ক্লাস 9টা থেকে নিলে ভালো হয়, তাহলে সব কাজ শেষ করে জয়েন করতে পারি। আচ্ছা, ক্লাসটা কি সবারই ক্লাস 9টা থেকে নিলে ভালো হয়? আপনারা যদি টাইমটা চেঞ্জ করতে চান আমার কোনো সমস্যা নাই, আমি টাইম ম্যানেজ করে আপনাদের ক্লাসটা নিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তারা বিকাল 3টায় আসবে, এটা কি হবে স্যার? আপনি কি জানতে চেয়েছেন? এটা কি ট্রান্সলেশন জানতে চেয়েছেন? না 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 না, আসবে, দে উইল কাম অ্যাট 3 PM। এটার ট্রান্সলেশন হবে দে উইল কাম অ্যাট 3 PM। তারা বিকাল 3টায় আসবে। ঠিক আছে, তাহলে দেখেন হোয়াট, হুইচ, হু, ওয়্যার, হুম, হুজ, এগুলো দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় তবে এগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? ওকে ফাইন। এবার এর পাশে আমরা দেখব হচ্ছে রিলেটিভ প্রোনাউন নাম্বার 5। দেখেন কি? রিলেটিভ প্রোনাউন। আমি এই রিলেটিভ প্রোনাউনটাকে একটা ব্রিজ বলি। ব্রিজ বোঝেন? আঠা বা ব্রিজ বলতে পারেন। দেখেন, একটা বিয়ের কথা চিন্তা করেন, একটা বিয়েতে কি হয়? একটা আননোন পরিবার, অ্যারেঞ্জ ম্যারেজের কথা চিন্তা করেন তো। একটা আননোন পরিবার আর একটা আননোন পরিবার, কেউ কাউকে চেনে না। দুইটা পরিবার, এটা একটা পরিবার, এটা একটা পরিবার, কেউ কাউকে চেনে না, কিন্তু একটা ঘটকের মাধ্যমে দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ঘটকের মাধ্যমে দুই পরিবারের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে একটা ঘটক বলতে পারেন। রিলেটিভ প্রোনাউন কি? একটা ঘটক। দুইটা বাক্যাংশের মধ্যে বা দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তার মানে কি বললাম আমরা? যে প্রথম ক্লজ, যারা ক্লজ সম্পর্কে জানেন না তাদের জন্য আমি ইনশাআল্লাহ যখন সেন্টেন্সের ওদিকে যাব তখন ক্লজ নিয়ে আলোচনা করব। সেকেন্ড ক্লজ এবং তার মাঝখানে বসবে একটা রিলেটিভ প্রোনাউন, এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে এবং তারপরে ওখানে বসবে সেকেন্ড ক্লজ। তার মানে আমরা কি বললাম? যে দুইটা ক্লজের মাঝখানে এই রিলেটিভ প্রোনাউনটা অলওয়েজ বসবে
এবং বসার পর এই দুইটা ক্লজের মধ্যে কি করবে, সম্পর্ক স্থাপন করবে, এই দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেবে। আমার সাথে হুরাইরা এখানে কি যেন ঢুকাইছে পায়ের কাছে বারবার এসে, হুরুবাবু ও বাবা, এই যে দেখো সবাই তোমাকে দেখছে। যাও, ওকে, তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি একটা বাক্য দিয়ে। আমি একটা বাক্য দিয়ে চেষ্টা করি, একটু বাক্য দিয়ে বোঝার চেষ্টা করি। দেখেন তো, আমরা অনেক সময় বললাম যে দিস ইজ দ্য প্লেস, অনেক সময় এইভাবে বলি না যে দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস, এটা একটা বাক্যাংশ, এটা একটা ক্লজ। আমরা এই জিনিসটাকে যদি এইভাবে বলি যে দিস ইজ দ্য প্লেস, তারপর একটা ধরেন আমি একটা এই অংশটা লিখলাম, এরপর আরেকটা অংশ লিখলাম আই লিভ, এটা আর একটা বাক্যাংশ। এবার এই দুইটাকে যুক্ত করার জন্য আমাদের একটা ঘটক দরকার কিংবা ব্রিজ দরকার। তাহলে মাঝখানে যদি, এটার মাঝখানে যদি আমরা একটা শব্দ যুক্ত করে দিই, উইচ ইজ দ্যাট ওয়্যার, তাহলে খেয়াল করে দেখেন তো, দিস ইজ দ্য প্লেস ওয়্যার আই লিভ, এইটাই সেই জায়গা যেখানে আমি বসবাস করি, এইটাই সেই জায়গা যেখানে আমি বসবাস করি। খেয়াল করে দেখেন, তাহলে এখানে ওয়্যারটা কি কাজ করলো, এই যে দিস ইজ দ্য প্লেস এবং আই লিভ, এই দুইটার মাঝখানে কি একটা সম্পর্ক তৈরি করে দিল না? তাহলে এখানে আমরা আরো একটা জিনিস দেখলাম যে WH ওয়ার্ডগুলো যে শুধুমাত্র ইন্টারোগেটিভ প্রোনাউনেই থাকবে তা কিন্তু না, WH ওয়ার্ডগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে। মাথায় রাখতে হবে, যদি ওই WH ওয়ার্ডটা দ্বারা একটা প্রশ্ন করা বোঝায় তবেই সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি প্রশ্ন না করে কোনো বাক্যের মাঝে বসে দুইটা অংশের মধ্যে সম্পর্ক তৈরি করা বোঝায় তবে সেটা হবে একটা রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? বোঝা গেল এইটুকু? আমরা কি বুঝতে পেরেছি? একটু বলতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ইকরা আপু বলেছেন আমি আপনাদের ব্যাচ 9-এ ছিলাম। বাহ, খুবই ভালো ইকরা আপু। ঠিক আছে, একটু খেয়াল করেন, সাউন্ড প্রবলেম কি এখনো হচ্ছে? ঠিক আছে, একটু খেয়াল করেন, সাউন্ড প্রবলেম এখন ঠিক আছে? সাউন্ড প্রবলেম একটু বলতে হবে, সাউন্ড প্রবলেম ঠিক আছে? জি স্যার, ওকে। ওই যে হুরায়রাকে কোলে নিছিলাম না, এই কারণে একটু সমস্যা হয়েছিল আমার মনে হয়। ঠিক আছে, তাহলে দেখেন এরকম রিলেটিভ প্রোনাউন কি কি আছে বলেন তো। আমরা দেখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলো সবগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। হোয়াট হতে পারে, উইচ হতে পারে, ওয়্যার হতে পারে, তারপর হাউ হতে পারে, তারপর হু হতে পারে, হুম, হুজ, এইভাবে প্রত্যেকটা যতগুলো আমরা দেখেছি যে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এই সবগুলো রিলেটিভ প্রোনাউন আকারে বসতে পারে। ঠিক আছে, বোঝা গেল? সাউন্ড ক্লিয়ার? ওকে, আপনি চালিয়ে যান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এইটুকু আমরা বুঝেছি, আমাকে বলেন তো, এইটুকু আমরা বুঝেছি রিলেটিভ প্রোনাউনটা কি? আচ্ছা, এইটা আমরা বুঝলাম। দ্য নেক্সট কোনটা আসে? নেক্সট এরপর যেটা আসে এটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলি আমরা? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে, মাথায় রাখবেন এটাকে আমরা কি বলি? রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখেন মাথায় রাখবেন, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে এমন কিছু প্রোনাউন যেগুলো দ্বারা নিজেই নিজে কিছু করা বোঝায়। কি বললাম আমরা? এই প্রোনাউনগুলো দ্বারা এমন একটা জিনিস বোঝাবে, কি বোঝাবে? নিজেই, ঠিক আছে, নিজেই নিজে কিছু করা বোঝায়, কিছু করা বোঝায়। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমি নিজে নিজের খেয়াল রাখতে পারি। আমরা বলি না অনেক সময় আমি নিজেই নিজের খেয়াল রাখি। আমরা অনেক সময় বলি যে আমি নিজে নিজের কাজ করতে পছন্দ করি। তারপর আমরা অনেক সময় বলি যে আমি নিজেই নিজেকে শাস্তি দিই, আমার কৃতকর্মের জন্য আমি আমার নিজেই নিজেকে শাস্তি দেই। তারপর সে নিজেই নিজেকে বাতাস করে, তারা নিজেই নিজের কাজ করে। এই যে নিজেই নিজের কথা অর্থে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করি। মাথায় রাখবেন এই প্রোনাউনগুলোতে দুইটা জিনিস যুক্ত থাকতে পারে। কয়টা জিনিস যুক্ত থাকে? এই প্রোনাউনগুলোর সাথে সেলফ, ঠিক আছে, কি থাকবে? সেলফ থাকবে অথবা SELVES, সেলফস থাকবে, সেলফ অথবা সেলফ যুক্ত থাকবে। যেমন এরকম বাক্যের মধ্যে আমরা অনেক সময় বলি যে আই হ্যাভ ডান ইট মাই সেলফ, আই হ্যাভ ডান ইট মাই
সেলফ। এই বাক্যের মধ্যে এই শব্দটা দেখেন তো মাইসেলফ, এই মাইসেলফ একটা প্রোনাউন, তাহলে এই প্রোনাউনের অংশটা দেখেন তো সেলফ যুক্ত আছে, তাহলে সেলফ, এই মাইসেলফ মানে হচ্ছে নিজেই নিজে, তাহলে দেখেন তো আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি, আমি এটা করেছি মাইসেলফ, নিজেই নিজে এটা করেছি। তাহলে খেয়াল করে দেখেন এই যে মাইসেলফ দ্বারা নিজেই নিজে প্রকাশ পাচ্ছে এবং সেলফ যুক্ত আছে, তার মানে চোখ বন্ধ করে আমি এটা বলতে পারি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন কখন সেলফ যুক্ত থাকবে আর কখন সেলফ যুক্ত থাকবে এটা একটু আমাদের বোঝার বিষয়। দেখেন প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলারের সাথে মাথায় রাখবেন, সিঙ্গুলারের সাথে সেলফ হয়, সিঙ্গুলারের সাথে সেলফ হয়। আর যদি প্লুরাল হয় প্রোনাউনটা, প্লুরালের সাথে কি হয়, SELVES, সেলভস হয়। ঠিক আছে, SELVES, সেলভস হয়। ঠিক আছে, যেমন আমরা একটু উদাহরণ দিই, একটা উদাহরণ দিলেই বুঝে যাবেন। যেমন আমরা বললাম যে হিম, হিম মানে কয়জন ব্যক্তিকে বোঝায়, একজন, তাহলে এর সাথে হবে সেলফ, SELF, হিমসেলফ। আচ্ছা আমাকে বলেন তো দেম, দেম মানে কয়জন, দেম মানে অনেকগুলো ব্যক্তি না, তাহলে আমরা বলবো দেম, SELVES, দেমসেলভস। ঠিক আছে, তারপর আমরা বলি যে হিমসেলফ তো গেল, মাইসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফ কিন্তু দুইটাই হতে পারে, ইয়োরসেলভসও হতে পারে, ইয়োরসেলফও হতে পারে। ওকে, তার কারণ ইউর দ্বারা দুইজন এবং ইউর দ্বারা দুইজনও বোঝায়, তিনজনও বোঝায়, চারজনও বোঝায়, আবার একজনও বোঝায়। তার মানে ইউটা তুমিও বোঝায়, তোমরাও বোঝায়, ইউটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। রাজু খান বলেছেন ভাইয়া ইংলিশে কথা বলতে হলে প্রথমে কি করতে হবে? আপনি আপাতত বেসিক গ্রামার ক্লাসগুলো করতে থাকুন, গ্রামারটা একটু স্ট্রং করে নিন। আর আমাদের কিন্তু একটু বলে রাখি, গত ক্লাস থেকে আমাদের 0 থেকে স্পোকেন ইংলিশে একটা ব্যাচ চালু হয়েছে, যেটার ক্লাস আমরা আগামী 20 তারিখে শুরু করব। আমাদের এখন ভর্তি চলছে। যদি আপনারা একদম 0 থেকে স্পোকেন শিখতে চান, সেক্ষেত্রে আমাদের পেজে একটু মেসেজ করতে হবে। আপনি কিছুই পারেন না, কোনো সমস্যা নাই, আমরা একদম ধরে ধরে প্রথম থেকে আপনাকে শেখাবো। এবং এই কোর্সটা আমাদের মোটামুটি অনেক সুন্দর করে গুছানোভাবে সাজানো আছে এবং পাশাপাশি প্রচুর প্র্যাকটিসের ব্যবস্থা আছে ক্লাসের মধ্যে। সো আপনি যদি কোর্সটা সম্পর্কে জানতে চান, একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে। আমাদের পেজে মেসেজ করলে আপনাকে কোর্সের বিস্তারিত তথ্যগুলো পাঠিয়ে দেওয়া হবে, ভর্তির নিয়ম সহ। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম সিঙ্গুলার, সেলফ, প্লুরাল, সেলভস। তাহলে সেলফ এবং সেলভস যুক্ত প্রোনাউনগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। কি বলবো? রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে ভাইয়া, কখন থেকে শুরু করছেন? এটা শুরু করেছি আমরা 8:10 থেকে। তাহলে রিফ্লেক্সিভের ব্যাপারটা গেল। এবার আমরা চলে যাব, এটা কয় নাম্বার ছিল? 6 নাম্বার ছিল। রিফ্লেক্সিভের পরে আমরা যাব হচ্ছে রিসিপ্রোকাল। কি বলবো মা? রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল খেয়াল করে দেখেন, এই রিসিপ্রোকাল প্রোনাউন আমরা কাকে বলি? রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলা হয়? আচ্ছা, রিসিপ্রোকালের আগে আমরা ডিস্ট্রিবিউটিভটা আগে দেখি। কি দেখবো আমরা? ডিস্ট্রিবিউটিভ। বলেন তো ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেয়া। ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দেয়া। তাহলে ডিস্ট্রিবিউটিভ যে প্রোনাউনগুলো হবে, এগুলো দ্বারা ভাগ করে দেয়া বোঝাবে, ডিভাইড করা বোঝাবে, আলাদা করা বোঝাবে। বোঝা গেল? আচ্ছা বলেন তো ইচ মানে কি? ইচ মানে প্রত্যেকে বলি না আমরা, ইচ। তারপর এভরি, ইচ, এভরি। তারপর আমরা বলি ইদার, তারপর হচ্ছে নিদার। আচ্ছা, এগুলো দ্বারা কিভাবে ভাগ করা বোঝায় আমাকে বলেন তো। দেখেন, আমরা ধরেন এই একটা রুম, এটা একটা রুম। এই রুমের মধ্যে 10 জন মানুষ আছে। কি বললাম? 10 জন মানুষ আছে। এরপর আপনার কাছে ধরেন বলা হলো যে আপনার কাছে 200 টাকা আছে এবং আপনাকে বলা হলো যে আচ্ছা প্রত্যেককে 20 টাকা করে দিবা। ওই রুমে 10 জন মানুষ আছে, 10 জনের মধ্যে প্রত্যেককে 20 টাকা করে দিবা। আচ্ছা বলেন তো 10 জন তো ছিল একত্রে, কিন্তু যখনই আমি ভাগ করে দেওয়ার কথা বলছি 20 টাকা, তখন একজন কয় টাকা করে পাবে? 20 টাকা করে। একজন কয় টাকা করে পাবে? 20 টাকা করে। তাহলে আমরা এই 10 জনকে 10 ভাগে বিভক্ত করে দিলাম না? প্রত্যেকে 20 টাকা করে পাচ্ছে। এই যে প্রত্যেকে শব্দটা দ্বারা আমরা এই মোট সংখ্যাকে বিভক্ত করে দিলাম, ডিভাইড করে দিলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম। এই কারণে আমরা এই ইচকে বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেম ভাবে এভরি, প্রত্যেকে,
ঠিক আছে, এভরি প্রত্যেক স্টুডেন্ট আমার এখানে এসে হাজিরা দিয়ে যাবে। আমরা বলি ধরেন স্কুলের মধ্যে 700 স্টুডেন্ট আছে, 700 স্টুডেন্টের মধ্যে আমরা বললাম প্রত্যেক স্টুডেন্ট প্রিন্সিপালের অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসবে। তাহলে এখানে এই 700 স্টুডেন্টকে একত্রে না বুঝিয়ে ভেঙে ভেঙে এক এক করে বোঝানো হয়েছে। আর এই কারণে 700কে ডিভাইড করার ফলে এভরিকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেম ভাবে ইদার মানে কি এ নইলে ও। আমরা অনেক সময় বলি না ইদার অর, নিদার নর। কখন বলি? হয় তুমি নইলে তোমার বাবা এটা করেছে। আচ্ছা, তুমি এবং তোমার বাবা দুইজন ব্যক্তি একসাথে ছিলেন, এবার আপনাকে বলা হলো ইদার ইউ অর ইউর ফাদার ডিড দিস, হয় তুমি নইলে তোমার বাবা এই কাজটা করেছে। তাহলে ইদার দ্বারা নইলে বোঝাচ্ছে, সম্পূরক বোঝাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন তো, এই নইলে শব্দের দ্বারা তুমি এবং তোমার বাবাকে আলাদা করে দেওয়া হয়েছে, এই কারণে আমরা বলছি এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সেম ভাবে নিদার একই, ঠিক আছে, এটিও না ওইটিও না, এটিও না ওইটিও না, এরকম। আমরা যদি বলি যে দুইটার একটাও না, তখন তো একসাথে থাকলো। কিন্তু আমি যদি বলি এটাও না ওইটাও না, তাহলে ওই দুইটাকে আমি আলাদা করে দিলাম নিদার শব্দের দ্বারা। তাহলে এই সবগুলো হবে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কারণ এগুলো দ্বারা ভাগ করা বোঝাচ্ছে। এগুলো দ্বারা কি ভাগ করা বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, রাজু খান ভাই একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করতে হবে। একজন আমাকে বাটপার বলছে, অনেক ধন্যবাদ ভাই, আপনার অনেক নেকি হইল, আলহামদুলিল্লাহ। আপনি অনেক সওয়াব পাইলেন এবং পরকালে আপনি মানে ওই যে যদিও এইভাবে বলা উচিত না, কিন্তু এই কথাটার জন্য পরকালে আপনি এটার হিসাব পাবেন। আমি আশা করি এটার জন্য আপনাকে পজিটিভ, আল্লাহ কোনো পজিটিভ কিছু দেবে, ভালো কিছু দেবে, ঠিক আছে? এই যে একজন শিক্ষককে আপনি বাটপার বলেছেন, এটা তো অনেক গর্বের বিষয়, তাই না? প্রচুর গর্বের বিষয়। তাই কারণ একজন শিক্ষক আপনি বাটপার বলতে পেরেছেন, আপনি তো বিশাল বড় মানুষ। এর থেকে আর ভালো কিছু কি হতে পারে? এত জোস একটা কথা বলছেন, নিজের আরো ভালো ফিল করা উচিত আপনার, তাই না? জোস লাগতেছে না? হ্যাঁ। ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা কি যাবে? আচ্ছা, মেয়ে দিয়ে আপনারা ভাই কোথায় কি ইউজ করেন? আচ্ছা, যাই হোক, ওনার কথা আমরা বাদ দিই, ওনার কথা আমরা বাদ দিই, ওনার কথা বাদ দিই, হাজারে একটা থাকবে এরকম, ঠিক আছে? আমরা তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখলাম। এবার আমরা দেখব নাম্বার 8। নাম্বার 8 রিসিপ্রোকাল দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখব, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে একটা ব্যাপার আছে, একটু ভালো করে বুঝতে হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে একটা ব্যাপার আছে। আপনাদেরকে আমি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্য দেখাবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্য দেখাবো। আর একটা পার্থক্য আছে, অ্যাডজেক্টিভ পড়ানোর সময় এটা আমরা পড়বো। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ অ্যাডজেক্টিভ একটা আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ কি অ্যাডজেক্টিভ একটা আছে। ওই দুইটার মধ্যেও আমরা পার্থক্য দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন, ডেমনস্ট্রেটিভ মানে কি? মাথায় রাখবেন, ডেমনস্ট্রেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু নির্দেশ করা, নির্দিষ্ট করে বলা, নির্দেশ করে দেয়া, নির্দিষ্ট করে দেয়া। ডেমনস্ট্রেট মানে কি? কোনো কিছু নির্দিষ্ট করে দেয়া, নির্দিষ্ট করে ফেলা, এরকম। তাহলে ডেমনস্ট্রেটিভ দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা বোঝায়। তাহলে আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমি লিখলেই সবাই কিন্তু পরবর্তী লাইন লিখতে পারবেন, ঠিক আছে? আমরা একটা কবিতা পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা, তাই না? এর পরের লাইন একটু লিখে ফেলেন তো কমেন্টে, একটু পরের লাইন কি করেন কমেন্টে লিখে ফেলেন। আমরা কি লিখেছিলাম? ওই দেখা যায় তাল গাছ, কবিতা পড়েছিলাম ছোটবেলায়, তাই না? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ঠিক আছে? বানানে একটু ভেজাল হতে পারে, কানা বগির ছা। দেখেন, এরকম কবিতা আমরা পড়েছি না? খুবই বিখ্যাত একটা কবিতা এবং সবার পছন্দের কবিতা ছিল, তাই না? সবার পছন্দের কবিতা ছিল। আচ্ছা, ও বকি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি চাই না, না এরকম ভাবে আমরা কিন্তু বলতাম, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, আমরা কি বলেছি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বেশ কিছু ব্যবহার আছে। দেখেন খেয়াল করে, আমরা ওই কথাটা ব্যবহার করলাম কি দেখাতে বলেন তো? ওই দেখা যায় তাল গাছ।
একটা তাল গাছ অনেক দূরে আছে, এই দূরের ওই তাল গাছটা আমি দেখিয়ে দিতে বা নির্দেশ করার জন্য ওই কথাটা ব্যবহার করলাম। ওয়ের ইংরেজি কি? ওয়ের ইংরেজি হচ্ছে দ্যাট। ভালো করে মনোযোগ সহকারে দেখেন। ওই দেখা যায় তাল গাছ গেল, ওই আমাদের গা, ওই তাল গাছের সাথেই হয়তো একটা গ্রাম আছে, তাহলে আমি কি বলছি? ওই যে ওইটা হচ্ছে আমার গ্রাম। তাহলে গ্রামটাকে নির্দেশ করার জন্য আমি ওই কথাটা ব্যবহার করলাম। কাকে নির্দেশ করতে? গ্রামকে নির্দেশ করতে। তাহলে আমরা কি বললাম? ওই আমাদের গা। এইটা মানেও কিন্তু কি? দ্যাট। তাহলে খেয়াল করে দেখেন তো, কোনো এই তাল গাছকে নির্দেশ করার জন্য এবং গাকে নির্দেশ করার জন্য আমরা ওই কথাটা ব্যবহার করলাম। তাহলে এই যে নির্দেশ করার কাজে, নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়ার কাজে যেই প্রোনাউনগুলো ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মাথায় আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4টা হয়। কয়টা হয়? 4টা স্যার। একটা আছে কি? দিস। দিস মানে হচ্ছে এটি। দিস মানে কি? এটি। তারপর আছে দিস। দিস হচ্ছে দিসের প্রোনাউন, প্লুরাল। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তাহলে দিস আমরা বলবো এগুলো। কি বলবো? এগুলো। তারপর হচ্ছে দোজ, সরি দ্যাট। দ্যাট মানে কি? ওইটি কিংবা ওই, ওইটি কিংবা ওই। আর দোজ মানে কি? দোজ মানে হচ্ছে ওইগুলো হতে পারে, ওইগুলো বলতে পারি আমরা, অথবা আরেকটা হতে পারে কি? ওগুলো, তাই না? ওগুলো অর্থেও কিন্তু আমরা ব্যবহার করি। খেয়াল করে দেখেন। তাহলে এই 4টাকে আমরা বলি কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দিস, দ্যাট, দোজ। ঠিক আছে? বোঝা গেল কি? বোঝা গেল? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলেন তো, জায়গাটা বুঝতে পেরেছেন আমরা? ভাই এই বোর্ডগুলোর নাম কি? এই বোর্ডগুলোকে বলা হয় স্মার্ট প্যানেল। এগুলোকে স্মার্ট প্যানেল বলা হয়। ঠিক আছে? ওকে, বাহ, খুবই ভালো কথা। অবগি দুই চাষ কি পান্তা ভাত পাস কি বা এরকম কিছু একটা লিখেছেন। ও, অবগি দুই খাস কি পান্তা ভাত চাষ কি। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম দিস, দ্যাট, দিস অ্যান্ড দোজ, এই 4টাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভালো করে বোঝেন। এখন এগুলো কখন প্রোনাউন হয় আর কখন অ্যাডজেক্টিভ হয়? ডেমনস্ট্রেটিভ কি কি আছে বলেন তো? ডেমনস্ট্রেটিভ 2টা আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে একটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে একটা। কি করে এরা? দূরে দূরে দূরে, এই বিড়ালগুলোকে নিয়ে পারি না, ক্লাস করছি আমরা আর ওরা এসে ডিস্টার্ব করতেছে। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে একটা, আরেকটা আছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই 2টা, এই প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি আমরা এখন এটা বুঝবো। ভালো করে দেখেন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে কি পার্থক্য এটা আমরা বুঝবো। দেখেন, আমি 2টা বাক্য লিখছি, 2টা বাক্য মনোযোগ সহকারে দেখতে হবে। 2টা বাক্য লিখছি, মনোযোগ সহকারে দেখতে হবে। খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় বলি যে দিস ইজ মাই হোম, এইটা আমার বাড়ি। দিস ইজ মাই হোম, এই কথাটা আর একভাবে লেখা যায় যে দিস হোম ইজ মাইন। দিস হোম ইজ মাইন। 2টা বাক্য লিখেছি আমি, তাই না? আমি আরো 2টা বাক্য একবার লিখি এখানে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমরা অনেক সময় বলি যে কি দ্যাট ওয়াজ মাই মিস্টেক। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। তাহলে আমরা এই বাক্যটাকে এইভাবে লিখতে পারি না? দ্যাট মিস্টেক ওয়াজ মাইন। দ্যাট মিস্টেক ওয়াজ মাইন। এই বাক্যের মধ্যে খেয়াল করে দেখেন, এখানে দুই ধরনের ব্যবহার আমি ব্যবহার করেছি, 2 ধরনের ব্যবহার দেখেছি আমরা। 2 ধরনের ব্যবহার কি? এই প্রথম বাক্যে দেখেন, দিসটা একটা সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়েছে। দিসের পর ডিরেক্ট কি আছে? একটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমাকে বলেন তো, দিসের পরে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বের আগে সচরাচর কোন জিনিসটা থাকে? সাবজেক্ট থাকে। আর সাবজেক্ট হয় নাউন হয়, আর নইলে প্রোনাউন হয়। কি বলি? সাবজেক্ট, একটা সাবজেক্ট হয় নাউন হবে, নইলে একটা প্রোনাউন হবে। এর বাইরে যাওয়ার কোনো উপায় নাই। হয় একটা নাউন হবে, নইলে নাউন ফ্রেজ হবে, আর নইলে একটা প্রোনাউন হবে। তাহলে আমরা চোখ বন্ধ করে আমরা বলতে পারছি, যেহেতু এই দিসের পর একটা অক্সিলারি ভার্ব আছে ডিরেক্ট,
এটা আর অন্য কিছু হিসেবে কাজ করছে না, এটা একটা প্রোনাউন হিসেবে কাজ করছে। তার কারণ এই দিস তো আমরা অন্য কোনো কিছুর মধ্যে ফেলতে পারি না। কিন্তু পরবর্তীটা দেখেন তো, এই দিসের পর কি আছে? হোম আছে। আচ্ছা, হোমটা কি একটা নাউন না? আমরা কি জানি যে নামের আগে, যে কোনো নাউনের আগে একটা শব্দ বসে যদি ওই নাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ কিংবা নির্দিষ্টতা প্রকাশ করে, তখন তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন তো, এই দিস দ্বারা বলা হয়েছে দিস হোম, এই বাড়িটি, দিস হোম, এই বাড়িটি, তাহলে নাউনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দিস দ্বারা। এই বাড়িটি নাউনকে দিস দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আর এই কারণে আমরা দিসকে বলছি একটা অ্যাডজেক্টিভ। কিন্তু কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে এই নাউনটাকে নির্দিষ্ট করে দিয়েছে, এই সংখ্যাটাকে নির্দিষ্ট করে দিয়েছে, এই কারণে আমরা দিসকে বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে উদাহরণ দেখেন, দুইটার মধ্যে পার্থক্য। আরেকটা দেখেন, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, এখানে দ্যাটের পর কি আছে? ওয়াজ আছে। খেয়াল করে দেখেন, দ্যাটের পর ওয়াজ আছে, তাহলে সিম্পলি অক্সিলারি ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। আর সাবজেক্ট কি বললাম? হয় নাউন হয়, আর নইলে প্রোনাউন হয়, তাই না? তাহলে এখানে দ্যাটটা কি? চোখ বন্ধ করে আমরা বলতে পারি এটা একটা প্রোনাউন। সেম ভাবে দেখেন, দ্যাট মিস্টেক, মিস্টেক কি? একটা নাউন। মিস্টেক কি? একটা নাউন। নাউনের আগে বসে কি করেছে নাউনকে? দ্যাট মিস্টেক, ওই মিস্টেকটা আমার ছিল, ওই ভুলটা আমার ছিল, তাহলে ওই ভুলটাকে কি করেছে? নির্দিষ্ট করে দিয়েছে। এই কারণে এই দ্যাটটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এখানে, আর এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সিম্পলি আপনি বলতে পারেন যে দিস বা দ্যাটের পর যদি কোনো নাউন থাকে, দিস বা দ্যাটের পর যদি কোনো নাউন থাকে, তাহলে মনে রাখবেন এই দিস বা দ্যাট বা দিস বা দোজ, এগুলো কখনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর দিস বা দ্যাটের পর যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকলে এগুলো এক একটা প্রোনাউন হিসেবে কাজ করবে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? মনিরুল ইসলাম মনিউল ভাইয়া বলেছেন সাচ তো ডেমনস্ট্রেটিভ না, সাচ ডেমনস্ট্রেটিভ না, সাচ হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। কারণ সাচ দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে প্রকাশ করা হয়, সাচ দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে প্রকাশ করা হয়। থ্যাংক ইউ আব্দুল হাসিব ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মনিউল ভাই। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম, আমাকে বলেন বোঝা হয়ে গেল? এটুকু নিয়ে কোনো সমস্যা আছে কারো? নাই। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে ভেজাল লাগানো যাবে না, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে ভেজাল লাগানো যাবে না। ক্লিয়ার? এবার আমরা চলে যাই আমাদের 9 নাম্বারটা কি ছিল? রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটার পরে আমরা কোশ্চেন ব্যাংক সলভে যাব। সবাই রেডি হবেন। এখন 400 জন স্টুডেন্ট আমাকে দেখছে, আমি চাই 400 জন স্টুডেন্টই আমাদের যে এক্সামটা আছে, এই যা বোঝালাম এটা থেকে আমরা যা যা কোশ্চেন দেখবার পর সেই প্রশ্নগুলোর উত্তর করবেন। একদম 400 জনই উত্তর করবেন। দেখেন, রিসিপ্রোকাল প্রোনাউন কি? খুব সিম্পলি পরিপূরকতা বোঝায় বা পূরক সম্পর্ক বোঝায়। কি? পূরক সম্পর্ক বোঝায়। পূরক সম্পর্ক বোঝায় যে প্রোনাউন দ্বারা, যেমন আমরা বলি ইচ আদার, ইচ আদার, একে অপরকে, অন অ্যানাদার বলি না আমরা, অন অ্যানাদার, একে অন্যকে। তাহলে দুইটা বাক্য খেয়াল করেন, একটা হচ্ছে একে অপরকে। এই একে অপরকে কখন বলা হয়? যখন দুইজনের মধ্যে কোনো কিছু ঘটে, দুইজনের মধ্যে কোনো কিছু ঘটে তখন আমরা বলি একে অপরকে। একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান, এদিকে যা, এই ভাইয়া এদিকে আসো তো। ও একটু রুমের মধ্যে আটকে রাখো তো, ডিস্টার্ব করতেছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো। হ্যাঁ, ও ডিস্টার্ব করতেছে, এটা খুলে ফেলতেছে। যদি বোর্ড অফ হয়ে যায় তাহলে আমার লাইফ শেষ। খেয়াল করেন, ইচ আদার, একে অপরকে, অন অ্যানাদার মানে একে অন্যকে। তাহলে দুইটা কখন ব্যবহার করা হয়? ইচ আদার ব্যবহার করা হয় যখন দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন বা ঝগড়া বা যে কোনো কিছু বোঝায়। অন অ্যানাদার কখন ব্যবহার করা হয়? যখন দুইয়ের অধিক কোনো ব্যক্তির মধ্যে 3 জন 4 জন 5 জন 10 জন থাকতে পারে। ঠিক আছে? আর নর্মালি রিসিপ্রোকাল প্রোনাউন হিসেবে এই দুইটা প্রোনাউনকেই ধরা হয়, ইচ আদার এবং অন অ্যানাদার, কারণ এগুলো দ্বারা পরিপূরক সম্পর্ক বোঝায়। ঠিক আছে? বোঝা গেল? ক্লাসটা কি রেকর্ডিং পাওয়া যাবে? নিপা বালা ডেফিনেটলি রেকর্ডিং পাবেন। এটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। ঠিক আছে? অলরেডি রেকর্ডিংগুলো আপলোড করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত ডান। আমরা 9টা প্রোনাউন দেখলাম, কিন্তু আজকের ক্লাসে কয়টা দেখলাম? 9টা প্রোনাউন দেখলাম। আমাদের এই প্রোনাউনের সলভিংয়ে যাওয়ার আগে, কোশ্চেন ব্যাংক সলভের যাওয়ার আগে
আমি আপনাদের একটু বলে নেই যে আমাদের কিন্তু শূন্য থেকে স্পোকেন ইংলিশ শেখার একটা মাধ্যম আছে। একদম শূন্য থেকে আপনি স্পোকেন শিখতে পারবেন, শূন্য থেকে আপনি স্পোকেন শিখতে পারবেন আমাদের একটা কোর্সের মাধ্যমে, যে কোর্সের নাম হল কি শূন্য থেকে অনার্গল ইংলিশ। এই কোর্সে আমরা যেটা করি, আপনি একটা বাক্যও তৈরি করতে পারেন না, কোনো প্রবলেম নাই, আমাদের কাছে যুক্ত হবেন, আমরা একদম শূন্য থেকে ধরে ধরে আপনাকে বাক্য বানানো থেকে বলা শেখাবো, ঠিক আছে? এবং এই কোর্সের নর্মালি বিস্তারিত জানতে আমাদের ক্লাসের পর এই নাম্বারে ফোন দিতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করলেও কিন্তু ডিরেক্ট আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে, অথবা কোর্স সম্পর্কে, টাইম সম্পর্কে বিস্তারিত আলোচনা, যত তথ্য আছে সব দিয়ে দেওয়া হবে যদি আপনি আমাদের ইনবক্স করেন কিংবা আমাদের পেজে একটা মেসেজ করেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই প্রশ্ন ব্যাংক সলভে। তাহলে সবাই একটু, যারা যারা স্পোকেন শিখতে চান সবাই কিন্তু আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে? আমরা কোশ্চেন ব্যাংক সলভে চলে যাব। দেখেন, এইটা হচ্ছে আমাদের মোটামুটি আমি 20টা প্রশ্ন আপনাদের জন্য রেডি করেছি। খুব মনোযোগ সহকারে একটা কথা শোনেন। আমরা যতটুকু প্রোনাউন এর বেসিক পড়লাম, এখান থেকে বিভিন্ন পরীক্ষায় খুবই কম প্রশ্ন হয় টাইপগুলো থেকে, যে এইটা কি, ওইটা কি, এইটা কি, কোনটা কাকে বলে, নিচের কোনটা রিসিপ্রোকাল প্রোনাউন, নিচের কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো থেকে কম প্রশ্ন হয়। প্রশ্ন হয় কোথা থেকে? প্রোনাউনগুলোর ব্যবহার থেকে। যেমন ইচ আদারের ব্যবহার কীরকম হবে, মাইসেলফ, ইউর সেলফ, এগুলোর ব্যবহার কীরকম হবে, সাম, মেনি, ফিউ, এগুলোর ব্যবহার কীরকম হবে, দ্যাট, দিস, দোস, এগুলোর ব্যবহার থেকে কোনটা ভুল কোনটা সঠিক, এগুলো থেকে, অর্থাৎ প্রোনাউনগুলোর ব্যবহার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই চাকরির পরীক্ষায়, অ্যাডমিশন টেস্ট, বিসিএসএ কিংবা প্রাইমারি শিক্ষক নিবন্ধনে, ঠিক আছে, কিংবা প্রাইমারি শিক্ষক পরীক্ষায়। সো এই জায়গা থেকে আমরা আগামী ক্লাসে যেটা করব, এই যতগুলো প্রোনাউন আমরা দেখলাম, এই প্রোনাউনগুলোর ব্যবহারগুলো শেখার চেষ্টা করব, যে ফিউ কখন ব্যবহার করবেন, আফিউ কখন ব্যবহার করবেন, লিটল কখন হবে, আর লিটল কখন হবে, সাম কখন, মেনি কখন, এনি কখন, সামবডি কখন, এনিবডি কখন, তারপর ইচ আদার কখন, তারপর হচ্ছে আপনার অন অ্যান আদার কখন, ইচ, অন, এভরি, এই প্রত্যেকটা প্রোনাউনের ব্যবহার দেখবো আগামী ক্লাসে, ঠিক আছে? তাহলে দেখবেন এই, এবং দেখার পর আমরা কি করব, প্রত্যেকটা প্রোনাউন দেখার পর ওই রিলেটেড সাথে সাথে প্রশ্নগুলো সলভ করে যাব। তাহলে দেখবেন আগামী ক্লাসে আমরা মোটামুটি, আপনারা যদি থাকেন, আমি কথা দিচ্ছি, মোটামুটি আমরা 50 থেকে 100টা কোয়েশ্চেন সলভ করে ফেলবো। আজকে আমি 20টা কোয়েশ্চেন রেডি করেছি। প্রথম প্রশ্ন আমাদের জন্য ছিল হু, উইচ, হোয়াট, হু, উইচ, হোয়াট, এগুলো কোন ধরনের, কি ধরনের প্রোনাউন। এটা এসেছে আপনাদের বিসিএস 12তম বিসিএসএ এবং রাজশাহী ইউনিভার্সিটির লাইব্রেরি সায়েন্সের পরীক্ষায়, এবং জগন্নাথ আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির খ ইউনিটে। বলেন তো এখানে হু, উইচ, হোয়াট, এগুলো কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে, রিফ্লেক্সিভ হবে, রিলেটিভ হবে, নাকি ইনডেফিনিট হবে? দ্রুত কমেন্ট করে জানান। আমাকে মোটামুটি 300 জন মানুষ দেখছে, আমি সবার কাছে উত্তর চাই। ফ্রি ক্লাস আগামী ক্লাস হবে আপনার মঙ্গলবার, বৃহস্পতিবার, আজকে তো মঙ্গলবার সম্ভবত, না আজকে রবিবার, আগামী ক্লাস মঙ্গলবারে হবে, ওকে? আচ্ছা, একটু সবাই উত্তর দিবেন এবং নাম্বারগুলো কাউন্ট করতে থাকবেন, যে কার কয়টা উত্তর হচ্ছে, কার কয়টা অ্যান্সার হচ্ছে, একটু নাম্বারগুলো কাউন্ট করতে হবে যে কার কয়টা অ্যান্সার হচ্ছে। আমি কিন্তু জিজ্ঞেস করবো যে কার কয়টা উত্তর হলো। 20টা প্রশ্নের মধ্যে দেখি কারা কারা করতে পারে। আচ্ছা, মনিরুল ইসলাম মনির ভাই বলেছেন রিলেটিভ, সিনথিয়া সাথী বলেছেন রিলেটিভ, সি নাম্বার, সবাই আপনারা সি নাম্বার বলছেন, না সি নাম্বার একজন বলেছে, মুন্নি আপু বলেছেন রিলেটিভ, অনন্যা প্রিয়াঙ্কা বলেছেন সি নাম্বার, না সি নাম্বার ভুল অ্যান্সার। উত্তর কি হবে বলেন তো? উত্তর হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমি কি বলেছিলাম যে হুইচ, হোয়াট, হু, এই WH ওয়ার্ডগুলো দুইটা প্রোনাউনে ব্যবহার করা হয়, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখানে তো ইন্টারোগেটিভ প্রোনাউনের কোনো অপশন নাই, তার মানে আমরা চোখ বন্ধ করে রিলেটিভ প্রোনাউনে উত্তরটা দিতে পারবো, এই তো ব্যাপার, তাই না? আচ্ছা, এরপরে আমাদের জন্য কি রয়েছে? এরপর আছে আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক। তাহলে এইখানে ড্যাশ ইউ লেন্ড মি, এই বাক্যের মধ্যে কি ব্যবহার করা যেতে পারে? আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ লেন্ড মি, এটা 25তম বিসিএস এসেছে। তারপরে সহকারী পরিদর্শক পরীক্ষা SESIP এর সহকারী পরিদর্শক পরীক্ষা এসেছিল আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ লেন্ড মি। এইটার উত্তর আপনারা হয়তো ভুল করবেন, এটার উত্তর হয়তো আপনারা ভুল করবেন, তার কারণ
তার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি একটু পর, ঠিক আছে। আই হ্যাভ রেড দ্য বুক ড্যাশ ইউ লেন্ট মি, ঠিক আছে, বলেন কি হবে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমরা দুইটা সঠিক অ্যান্সার পেয়েছি, এখানে দেখেন কেন বাকিগুলো হবে না, দেখেন এখানে বলা হচ্ছে আই হ্যাভ রেড দ্য বুক, আমি বইটি পড়েছি যেটা তুমি আমাকে ধার দিয়েছো। তাহলে এখানে যেটা অর্থে ব্যবহার করা হতে পারে, যেটা অর্থে, তো যেটা অর্থে তো আমরা হুম ব্যবহার করতে পারি না, যেটা অর্থে হুজ ব্যবহার করতে পারি না, যেটা অর্থে হোয়াট ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে হবে না। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দ্যাট। তাহলে আমরা বলবো কি? দ্যাট। এখানে উত্তর কি হবে? দ্যাট। তাহলে আই হ্যাভ রেড দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি। এই যে একটু আগেই বললাম যে প্রোনাউনগুলোর ব্যবহার, দেখেন দ্যাটের ব্যবহার কিন্তু আপনারা জানেন না। সো আগামী ক্লাসে আমরা এই ব্যবহারগুলো শিখবো এবং প্রশ্ন যখন সলভ করব 100টা প্রশ্নের মধ্যে 95 থেকে 98টা প্রশ্ন আপনাদের কারেক্ট হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। 100টা প্রশ্নের মধ্যে 95 থেকে 98টা প্রশ্ন ইনশাআল্লাহ আপনাদের কারেক্ট হবে। ওকে, ক্লিয়ার? এইটুকু আমরা বুঝলাম। আচ্ছা, তারপরে দেখেন পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে কি, দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট এভালুয়েশন ওয়ার হাই অন অ্যান অ্যাওয়ার্ড। কি বলা আছে? দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট এভালুয়েশনস ওয়ার হাই অন অ্যান অ্যাওয়ার্ড। এখানে এটা আসছিল জগন্নাথ ইউনিভার্সিটি 8 এবং 9 সেশনে। আমাকে একটু বুঝতে হবে এটার অর্থ কি দাঁড়ায়। দ্য টিচার একজন শিক্ষক ড্যাশ স্টুডেন্ট এভালুয়েশন মানে কি? যার ফলাফল, স্টুডেন্টদের ফলাফল, ছাত্রদের ফলাফল, ওয়ার হাই অন অ্যান অ্যাওয়ার্ড। তাহলে যার কথা বলা আছে, তাহলে যার অর্থে দেখেন তো কি আছে? উইচ তো হবে না, এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যায় না। আচ্ছা, হুম তো হবে না, কারণ হুম মানে যাকে, আর হু তো হবে না মানে যে। তাহলে যার অর্থে আমরা হুজ বলতে পারি, হুজ মানে কি? যার। তাহলে অ্যান্সার কি হবে? নাম্বার বি। অ্যান্সার কি হবে বলেন? নাম্বার বি। ভেরি গুড। হু হবে না, মনিরুল ভাই একটু ভুল হয়েছে। আই হ্যাভ গট ইট রাইট, ভেরি গুড। যারা দ্যাট দিয়েছেন এর আগেরটাতে এবং পরেরটাতে যারা হুজ দিয়েছেন তাদেরটা সঠিক। পরেরটাতে যারা হুজ দিয়েছেন তাদেরটা হু হবে না, হুজ হবে, যার। তাহলে কি বললাম? টিচার হুজ স্টুডেন্ট, যার ছাত্রছাত্রীদের এভালুয়েশন, রেজাল্ট বা এভালুয়েশনস, রেজাল্ট ভালো হয়েছিল, তারা সে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। ক্লিয়ার? দ্য টিচার হুজ স্টুডেন্টস এভালুয়েশনস ওয়ার হাই। তাহলে হুজ হবে যার কিংবা যাদের, এই অর্থে। পরবর্তীটা দেখেন তো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আসছিল 10ম BCS এ এবং কুয়েটে জীববিজ্ঞান স্কুলে, এবং এফইউ মানে মূলত কোন ইউনিভার্সিটি বুঝিয়েছে আমি জানি না, ঠিক আছে। একটু দ্রুত কমেন্ট করে জানান যে 4 নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের কি হতে পারে। বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আ ফিউ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। আমি একটু আগে বললাম আগামী ক্লাসে আমরা ফিউ, লিটল, এভরি, অল এগুলোর ব্যবহার দেখব, অল অফ দেম এগুলোর ব্যবহার দেখব। প্রোনাউনের এই প্রকারভেদের চেয়ে এই প্রোনাউনগুলোর ব্যবহার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, রেহানা পারভিন আপু বলেছেন নাম্বার ডি হবে অ্যান্সার। আ ফিউ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। আচ্ছা, আমরা একটু পরে দেখবো। দেখেন, এভরি অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, অল অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। কি হতে পারে বলেন? কি হতে পারে? কোনটা হতে পারে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরি অফ দ্য, আ ফিউ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, অল অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, না ইচ অফ দ্য 3 বয়েজ? কোনটা বলেন তো? সবাই বলেছেন ইচ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ। একজন বলেছেন আবার বি, এভরি অফ দ্য 3 বয়েজ। আচ্ছা, নাম্বার ডি। আচ্ছা, সবাই বলছেন, আবার একজন বলেছেন নাম্বার সি। কনফিউজ হওয়া যাবে না, ভালো করে বুঝেন। দেখেন, আ ফিউ অফ দ্য 3 বয়েজ গট আ প্রাইজ, আ ফিউ অফ দ্য 3 বয়েজ, ফিউ তো হবেই না, কারণ আ ফিউ অফ দ্য 3 বয়েজ 3 জনের মধ্যে একজনের কথা বলা আছে, হবে আ ফিউ মানে কিছু সংখ্যক, 3 জনের মধ্যে আবার কম কি হবে? তাহলে এটা ভুল। এভরি অফ দ্য 3 বয়েজ আমরা এভাবে বলি না, এভরি অফ দ্য 3 বয়েজ এভাবে আমরা বলি না। দেখেন, অল অফ দ্য 3 বয়েজ, অল অফ দ্য 3 বয়েজ, এখানে তো সংখ্যা অলরেডি বলা আছে, ঠিক আছে। অল অফ দ্য বয়েজ, থ্রিটা যদি না থাকতো তাহলে অলটা অ্যান্সার হতো। 3টা না থাকলে অল অফ দ্য বয়েজ গট এ প্রাইজ, তখন আপনার অ্যান্সারটা হতো। অ্যান্সার হবে ডি নাম্বার। অ্যান্সার কি হবে? ডি নাম্বার, ইচ অফ দ্য 3 বয়েজ। মানে
তিনজনার প্রত্যেকেই কি পেয়েছে? প্রত্যেকেই কি পেয়েছে? প্রাইজ পেয়েছে। তাহলে ইচ দ্বারা, এটা কোন প্রোনাউন বলেছিলাম আমরা? ইচ কোন প্রোনাউন বলেন তো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যারা ডি নাম্বার অ্যান্সার করেছেন তাদেরটা সঠিক, যারা ডি নাম্বার অ্যান্সার করেছেন তাদেরটা কি সঠিক। পরবর্তী অংশে আমরা চলে যাচ্ছি, নাম্বার 5। খেয়াল করে দেখেন নাম্বার 5 কি বলা আছে? neither of the two men, neither of the two men, ভালো করে বুঝেন, neither of the two men once dash son educated, dash son educated। সোনালী ব্যাংকের এসও পদের জন্য 2014 সালে এই প্রশ্নটা এসেছিল। সোনালী ব্যাংকের এসও পদের জন্য দেখেন neither of the two men, neither কোন প্রোনাউন? আমি একটু আগে বলেছিলাম neither কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ, মানে ভাগ করা বোঝায়। আচ্ছা আমাকে বল, neither of the two men মানে বোঝায় দুইজনের একজনও না, দুইজনের একজনও না, once চায়, once চায়, কি চায়? ড্যাশ সান। আচ্ছা আমাকে বলেন তো, দুইজন বলা আছে, neither বলা আছে, neither of the two men, এখানে কি হবে? there হবে, his হবে, them হবে নাকি its হবে? বলেন, দ্রুত বলেন, দ্রুত বলে ফেলেন। neither of the two men once dash son educated। আচ্ছা একজন বলেছেন 5A হবে, 5A হবে there, অনেকেই বলেছেন 5A হবে। আচ্ছা বলেন neither of the two, খেয়াল করে দেখেন neither of the two men, neither of the two men কি হবে অ্যান্সার? দেখেন দুইজনের কথা বলা আছে, neither of the two men, দুইজনের একজনও না, দুইজনের একজনও না। তাহলে খেয়াল করেন আমরা কি বলেছিলাম বলেন তো? ইদার এবং নিদার দ্বারা ভাগ করা বোঝায় না। তাহলে আপনারা কেন বলছেন যে এটা অ্যান্সার হবে? আপনারা কেন বলছেন এ অ্যান্সার হবে? এ তো অ্যান্সার হবে না, কারণ নিদার দ্বারা এই দুইজনকে ভাগ করে দেওয়া বুঝিয়েছে, ডিভাইড করা বুঝিয়েছে। নিদার কেউ না, দুইজনের একজনও না, এও না ও না। তাহলে আমরা কি বলছি? এটা অ্যান্সার হবে হিজ। তাহলে neither of the two men once his son educated। দেখেন এরকম ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসে। নাম্বার বি হবে অ্যান্সার। অনেকে দেম বলছেন, অনেকে দেয়ার বলছেন, দুইটার একটা অ্যান্সার হবে না। দ্যাটস বিকজ এই দুইজন ব্যক্তিকে ভাগ করে দেওয়া বোঝাচ্ছে এই neither দ্বারা। নাম্বার বি অ্যান্সার হবে, বলেন নাম্বার বি, his, exactly, the answer will be his, the answer will be কি? his, the answer will be his, very good। যারা যারা এই বি বাদ দিয়ে অন্য কিছু দিয়েছেন তার জন্য এক বালতি সমবেদনা। টেনশন নেওয়ার কিছু নয়। আপনাদের মনে হতে পারে স্যার এগুলো তো আমি কিছুই বুঝতেছি না, আমি পুরো প্রোনাউনটা আপনার কাছ থেকে বুঝলাম বাট অ্যান্সার করতে পারতেছি না। তার কারণ এগুলো আমি এখন আপনাকে পড়াই নাই, আমি জাস্ট ধারণা দিচ্ছি যে প্রোনাউন থেকে কীরকম প্রশ্ন হয়। আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলোর ব্যবহার জানবো। নিদার ইদার থাকলে কখন কি লিখতে হবে, কখন কিভাবে উত্তর করতে হবে। আগামী ক্লাস কেউ মিস দেওয়া যাবে না। 300 জন দেখছি, এই 300 জন সাথে আরো 300 জন নিয়ে আসবেন, ঠিক আছে? পরবর্তী বাক্যটা দেখেন, which of the following words is an example of a distributive pronoun। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ কি? এটা সবার পারার কথা, এটা আমি আশা করছি সবার পারার কথা। কেউ যদি না পারেন 500 টাকা জরিমানা নিব, জরিমানা নিয়ে আমি লাঞ্চ করব। কেউ যদি না পারেন বিকাশে 500 টাকা জরিমানা নিয়ে আমি লাঞ্চ করব। দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেটা দ্বারা ভাগ করা বোঝায়, কোনটা দ্বারা? such, either, that or any, কোনটা? এটা সবাই পারবেন না? তাজুল ইসলাম ভাই আপনি সম্ভবত এর আগের অংশের ক্লাসটাকু করেন নাই, অর্থাৎ বেসিক যখন আমি পড়ালাম তখন সম্ভবত আপনি ছিলেন না। তাহমিদা আপু সম্ভবত ছিল না। যারা যারা ভুল উত্তর দিচ্ছে তারা ডেফিনেটলি আমার ক্লাসের প্রথম অংশে ছিল না। এটার উত্তর হবে নাম্বার বি, ইদার। ইদার মানে ভাগ করে দেওয়া বোঝায়। ডিস্ট্রিবিউটিভ আমি কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম, ইদার, নিদার, তাই না, ইচ, এভরি, এগুলো দ্বারা কি দ্বারা কোনো কিছুকে ভাগ করা বোঝায়, এই কারণে এগুলো হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ক্লিয়ার? এটা আসছিল আপনার 38তম বিসিএস, খুব রিসেন্ট কিন্তু 38তম বিসিএস, কিন্তু খুব বেশি দিন হয় নাই, খুব রিসেন্ট একটা প্রশ্ন। দেখেন কনফিউজ হওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে বিসিএস এর কোয়েশ্চেন কিন্তু কি অনেক ইজি, কিন্তু একটু ট্রিকি দেবে, জাস্ট একটু ট্রিকি। এরপরে প্রশ্ন 7 নাম্বার আমাদের এসেছিল বিভিন্ন মন্ত্রণালয়ের পিও পোস্টের জন্য, পিও পোস্টের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে এই প্রশ্নটা এসেছিল। বলা আছে which of the following is an example of
অ্যান ইনডেফিনিট প্রোনাউন? বলেন, এটাও পারার কথা, এটাও পারার কথা। নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ? নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ? সাচ হবে, দিস হবে, এনি হবে, নাকি ইদার হবে? বলেন, সাচ হবে? আচ্ছা, ও ভালো কথা, মনিউল ভাই না কে যেন আমাকে বলেছিল যে সাচ হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাটস কারেক্ট। আমি আপনাকে তখন সম্ভবত একটু ব্যাখ্যা দিয়েছিলাম, খেয়াল করে বলিনি। এই সাচটা ডেমনস্ট্রেটিভ হবে, তার মানে সাচটা ইনডিফিনিট প্রোনাউন হওয়ার কোনো চান্স নাই। সাচটা কি ইনডিফিনিট প্রোনাউন হওয়ার কোনো চান্স নাই? মনিউল ভাইয়া সম্ভবত এটা বলেছিল, আমার নামটা মনে আছে এখনো। তাহলে সাচটা কি? সাচটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে এটা বাদ অপশন থেকে। আমাদের ইনডিফিনিট বের করতে হলে কি হবে? দিস হবে না, এটাও ডেমনস্ট্রেটিভ। ইদার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এনি। এনিটা হবে হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এনিটা হবে কি? ইনডিফিনিট প্রোনাউন। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, মাইকেল জেমস বলেছে যে আই হ্যাভ জাস্ট জয়েন দ্য লাইভ। আমাদের আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় ক্লাস হবে। আপনাদের সম্ভবত আগামী মঙ্গলবারের ক্লাসটা ম্যাম নেবে, আপনাদের ম্যাম নিতে পারে। সো ডেফিনেটলি ক্লাসটা মিস দেওয়া যাবে না। ওকে, দেখেন পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি, which one is the indefinite pronoun? একই রকম এই প্রশ্নটা এসেছিল প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় 2008 সালে। 2008 সালের প্রশ্ন। ইনডিফিনিট প্রোনাউন কোনটা? মাইসেলফ তো হবেই না। মাইসেলফটা কি? মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে দে, এই দেটা তো পার্সোনাল প্রোনাউন, এটাও হবে না। হুটা কি বলেন তো? হু মানে কি? যে বা সে। তাহলে হুটা দুইটা প্রোনাউন হতে পারে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে রিলেটিভ, তার মানে এটাও হবে না। বাকি থাকে কি? এনিবডি। এই এনিবডি হবে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ক্লিয়ার? দ্রুত অ্যান্সার করতে হবে। আমি ওপেন করা মাত্র অ্যান্সার করে দিবেন। আমি ওপেন করা মাত্র কিন্তু অ্যান্সার করে দিতে হবে। ওকে, আচ্ছা, ভেরি গুড। এনিবডি, যারা যারা এনিবডি বলেছেন তাদেরটা সঠিক হয়েছে। এবার আমরা পরবর্তী অংশের জন্য চলে যাই। একটু কি বলা আছে? 9 নম্বর কোয়েশ্চেনে বলা আছে এনিবডি ক্যান অ্যাপ্লাই দ্য ফার্স্ট হিয়ার এনিবডি। একটু আগে আমরা যেটা দেখলাম, এখানে এটা এসেছিল 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। কত? 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। এনিবডিটা কোন প্রোনাউনের মধ্যে পড়ে? দেখেন এখন কিন্তু পড়ালেখা থেকে আসতেছে, আমরা একটু আগে যা যা পড়লাম সেখান থেকে এই প্রশ্নগুলো আপনি কমন পাচ্ছেন। তাহলে এটা পসেসিভ প্রোনাউন হবে না? কি হবে না? এটা আপনাদের পসেসিভ প্রোনাউন পড়াতে আমি ভুলে গেছি। আগামী ক্লাসে পসেসিভ প্রোনাউনটাও আমি পড়িয়ে দিব, ঠিক আছে? তার মানে 10টা প্রোনাউন আমরা পড়বো মোটামুটি। তাহলে পসেসিভ প্রোনাউন হবে না। এনিবডি কি হবে না? ডিস্ট্রিবিউটিভও হবে না, কারণ এটা দ্বারা ভাগ করা বোঝাচ্ছে না। এনিবডি রিলেটিভও হবে না, কারণ এটা দ্বারা দুইটা অংশকে যুক্ত করাও বোঝায় না। এনিবডি হবে ইনডিফিনিট প্রোনাউন, যেটা একটু আগে আমরা দেখছিলাম, তাই না? একটু আগে দেখছিলাম। সেম ভাবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা এসেছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগের পরীক্ষায় 3 এবং 4 সেশনে, IU ইসলামিক ইউনিভার্সিটির পরীক্ষা এবং BU। ঠিক আছে, খেয়াল করে দেখেন এইটা কোনটা হবে, এইটা কোনটা হবে বলেন তো? এইটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, এইটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন। দেখেন, IU he were present in the class, you he and I were present in the class। এই প্রশ্নটা এমন একটা লেজেন্ডারি প্রশ্ন যেটা আপনি প্রত্যেক সালে কোনো না কোনো পরীক্ষায় পাবেন কমন। এই পরীক্ষার এই যে এই 3-4টা সাবজেক্টের একসাথে ব্যবহার, 3-4টা সাবজেক্ট একসাথে দেওয়া থাকে, এরকম ব্যবহারগুলো কোনো না কোনো পরীক্ষায় প্রত্যেকবার আসে। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখা বেটার, ঠিক আছে? এটা আমরা শিখবো কি? এটাও শিখবো আগামী ক্লাসে খুব সুন্দর করে। তার আগে আজকে একটু বলে দিব, এটা উত্তর করার একটা ট্রিক বলে দিব ইনশাআল্লাহ। অনেকে বলেছেন ডি নাম্বার আনসার হবে, আমরা একটু দেখবো। দেখেন, IU মাথায় রাখবেন, এরকম যদি হয় 3-4টা সাবজেক্ট একসাথে, তাহলে মাথায় রাখবেন আমি বা আমরা সম্পর্কিত যে প্রোনাউনগুলো থাকবে এগুলো সব সময় পরে বসবে, শেষের দিকে। আমি এবং আমরা রিলেটেড প্রোনাউনগুলো সবসময় শেষের দিকে বসবে। এখানে দেখেন তো আইটা প্রথমে আছে, তার মানে এটা ভুল, আইটা শেষে থাকতে হবে। আচ্ছা, ইউ হি অ্যান্ড আই, এটা একটা উত্তর হতে পারে। ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, পরেরগুলো দেখি আমরা মেলে কিনা। ইউ হি অ্যান্ড আই ওয়াজ, দেখেন এখানে কিন্তু 3টা প্রোনাউন মানে প্লুরাল, তার মানে ওয়ার হবে, ওয়াজ হবে না। তার মানে আমাদের সি নাম্বারটাও ভুল। ডি নাম্বারে কি আছে? হি, ইউ অ্যান্ড আই ওয়াজ, এই যে দেখেন এখানে ওয়াজ আছে, এটাও ভুল। তাহলে দেখেন উত্তর কোনটা হলো? উত্তর হচ্ছে বি নাম্বার। উত্তর কি হবে? নাম্বার বি।
ঠিক আছে। আর এটার ইয়াটা হয় 231, 231, 231 সাধারণ অর্থে, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সনটা বসে, দেখেন ইউটা সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সনটা বসে, তো হিটা থার্ড পার্সন, এবং তারপর হচ্ছে কি বসে, ওয়ানটা বসে, অর্থাৎ ফার্স্ট পার্সন। দেখেন আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এই 231 231 মনে রাখবেন, এই সিকোয়েন্সটা মনে থাকবে। 231 এই সিকোয়েন্সে সাবজেক্টগুলো বসে। আর যদি কোনো ইয়া বোঝায়, কোনো দোষ দেয়া বোঝায় বা দোষারোপ করা বোঝায়, ঠিক আছে, যেমন আমরা বলি না যে আমরা তিনজন দোষী ছিলাম, তুমি আমি এবং সে তিনজনই দোষী ছিলাম, এরকম দোষ দেওয়া বোঝাতে তখন ওটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন কি 123 হয়, 1 2 3। তখন প্রথম আপনার ফার্স্ট পার্সনটা আগে বসে, সেকেন্ড পার্সন পরে বসে, তারপর থার্ড পার্সন আবার শেষে বসে, ঠিক আছে। এটা আমরা শিখবো আগামী ক্লাসে আরো ডিটেলস ইনশাআল্লাহ। এবার দেখেন তো পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি আছে। 11 নম্বর প্রশ্নটা এসেছিল কোথায়? এটা এসেছিল নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তা এবং রাজশাহী ইউনিভার্সিটির আইন বিভাগে। দেখেন হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেট এমন একটা ভার্ব, লেট এমন একটা ভার্ব যার পরে সবসময় অবজেক্টিভ কেস বসে, এটা আমরা সবাই জানি, তাই না? দেখেন তো লেট হি বলা আছে, তার মানে এটা ভুল, লেটের পর হি না হিম থাকতে হবে। লেট মি অ্যান্ড হি, দেখেন লেটের পর যে দুইটা বা তিনটা ভার্ব অবজেক্টিভ থাক না কেন, দুইটা বা তিনটা প্রোনাউনই থাক না কেন, দুইটা বা তিনটা প্রোনাউনই অবজেক্টিভ ফর্মে থাকতে হবে। তাহলে এখানে মি আছে কিন্তু হি আবার আছে, তার মানে এটা ভুল। তার মানে একটা এখানে অবজেক্টিভ ফর্ম, একটা সাবজেক্টিভ ফর্মে দেওয়া আছে, এটাও ভুল। সেম ভাবে দেখেন লেট আই, তার মানে এটাও ভুল। আই বলা আছে সাবজেক্টিভ ফর্ম, লেটের পর কখনো আই হবে না। তাহলে লেট হিম অ্যান্ড হিম গো, এখানে এটা মনে হয় ভুল করেছে ও, লেট, এটা হবে লেট মি, এরকম হবে। এটা সম্ভবত আমার টাইপিস্ট ভুল করেছে, কিন্তু কোশ্চেনটা এরকম ছিল লেট মি অ্যান্ড হিম গো, এরকম হবে লেট মি অ্যান্ড হিম গো। তাহলে লেটের পর দেখেন এটা অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম, লেটের পর সব সময় অবজেক্টিভ ফর্ম বসে। ক্লিয়ার? ডি নাম্বার অ্যান্সার, এক্স্যাক্টলি ডি নাম্বার অ্যান্সার। ওকে, এটা আমরা বুঝলাম। পরবর্তীটা দেখেন প্রাথমিক শিক্ষক পরীক্ষা এবং আপনার কুমিল্লা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা এসেছিল, বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রেড। আমি একটু আগেই আপনাকে একটা তথ্য বললাম যে যখন এরকম একের অধিক সাবজেক্ট থাকবে, আমি তুমি সে, তুমি আর আমি, সে আর তুমি, এরকম কম্বিনেশন থাকলে আমাকে এবং আমরা রিলেটেড শব্দ বা অবজেক্টগুলোকে, সরি সাবজেক্টগুলোকে পরে বসাতে হবে অ্যান্ডের পর। তাহলে দেখেন তো ইউ অ্যান্ড আই, এটা পরে বসালাম, এটা হওয়ার সম্ভাবনা আছে। বাকিগুলো দেখি, আই অ্যান্ড ইউ, আইকে প্রথমেই বসিয়েছে, যেটা আইকে শেষে বসানো উচিত ছিল, তাহলে এটা ভুল। সেম ভাবে দেখেন ইউ অ্যান্ড মি, এখানে দেখেন এখানে কিন্তু দুইটাই সাবজেক্টিভ ফর্ম বসবে, মি হবে না। মি হবে না, কি হবে না? মি হবে না। তাহলে বিটুইন ইউ অ্যান্ড আই, সরি, ভালো করে বোঝেন, এই জায়গাটা একটু পিকুলিয়ার আছে, যেহেতু একটা বাক্যের মাঝখানে বলা আছে, এটা অবজেক্ট আকারে বসবে, সাবজেক্ট না। আমি ভেবেছি এর আগে মনে হয় কিছু নাই, যেহেতু বিটুইন কথাটা বলা আছে, তার মানে এই দুইটা অবজেক্ট হিসেবে বসাতে হবে আমাদের। তার মানে ইউ অথবা আই, এই দুইটা যেটাই বসুক না কেন এর অবজেক্টিভ ফর্ম বসবে, কারণ বিটুইন কি বলছে, দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রেড, বিটুইন ইউ অ্যান্ড আই, বাক্যটার বিটুইন অংশটা শেষে বসার কথা ছিল। তাহলে খেয়াল করে দেখেন এই অংশটা একটা অবজেক্ট হিসেবে কাজ করে, এবং এ কারণে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো এই দুইটার। তাহলে ইউ অ্যান্ড আই, এটা উত্তর হবে না, কারণ আইটা সাবজেক্টিভ ফর্মে আছে। সেম ভাবে আমি কি বলেছিলাম, এরকম যদি থাকে আইটা কখনো প্রথমে বসবে না, আমি এবং আমরা রিলেটেড প্রোনাউনগুলো পরে বসে, তাহলে বি নাম্বারটা উত্তর হবে না। দ্বিতীয়টা দেখেন তো ইউ অ্যান্ড মি, এখানে ইউটা অবজেক্টিভ ফর্মে আছে, মিটা অবজেক্টিভ ফর্মে আছে, এবং আমি রিলেটেড শব্দটাও শেষে আছে, তার মানে উত্তর সি নাম্বার। এখানে দেখেন এটা আবার প্রথমে, তার মানে এটা ভুল। তাহলে উত্তর হবে কি নাম্বার সি, উত্তর নাম্বার সি। যারা বি ডি বলেছেন তাদের ভুল, যারা বি এবং ডি নাম্বার বলেছেন তাদের উত্তর ভুল, ঠিক আছে? আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, এটা আমরা বুঝলাম। তারপরের প্রশ্ন 13 নাম্বার, তারপরের প্রশ্ন কোনটা? 13 নাম্বার। আমি যদি এটা একটু মুছে দিই, হিজিবিজি অংশগুলো একটু মুছে দিই, খেয়াল করে দেখেন 13 নম্বর প্রশ্নটা কি বলা আছে, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজড দ্য ইস্যু ইন দ্য মিটিং, অর্থাৎ ইট ওয়াজ ড্যাশ,
এটা কে ছিল দেখেন তো, ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজড দ্য কোয়েশ্চেন অর দ্য ইস্যু ইন দ্য মিটিং। এখানে খুব ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। দেখেন তো এখানে যে অংশটা আমরা ব্যবহার করব সেটা সাবজেক্ট হবে না অবজেক্ট হবে? সাবজেক্টিভ ফর্ম হবে নাকি অবজেক্টিভ ফর্ম হবে? ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজ দ্য মিটিং। সাবজেক্ট এবং অবজেক্ট চেনার একটা নিয়ম আমরা বলেছিলাম, মনে আছে আপনাদের? সেন্টেন্স পড়ার সময় আমি মাঝে মাঝে এটা বলি যে কোনো বাক্যের ভার্বকে যদি আপনি কে দিয়ে প্রশ্ন করেন তাহলে সাবজেক্টটা পেয়ে যাবেন। কোনো বাক্যের ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্টটা পেয়ে যাবেন। যেমন আমি সকাল থেকে দৌড়াচ্ছি, এখানে দৌড়ানোটা ভার্ব, তাহলে যদি বলা হয় কে দৌড়াচ্ছে, উত্তর আমি দৌড়াচ্ছি, তাহলে আমিটা এখানে সাবজেক্ট। এইভাবে আপনি কে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবেন। তাহলে এখানে দেখেন, এখানে সাবজেক্ট পাওয়ার উপায় কি? আই হবে, মি হবে, মাইসেলফ হবে নাকি হিমসেলফ হবে, এটা ডিপেন্ড করবে কার উপর? এটা সাবজেক্টিভ ফর্মে বসবে নাকি অবজেক্টিভ ফর্মে বসবে তার উপর। আমরা এখানে ভার্ব কোনটা দেখেছি? রেইজ, কে তুললো, উত্তর আসে কি? ইট ওয়াজ ড্যাশ, কে তুললো? এটা আমি ছিলাম যে এই মিটিংয়ের প্রশ্নটা তুলেছিল। তাহলে কে তুললো, উত্তর আসে আমি। কে তুললো, উত্তর আসে আমি। তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে যে জিনিসটা বসবে সেটা একটা সাবজেক্ট হবে, অন্য কিছু হবে না, অবজেক্টিভ ফর্ম হবে না। অনেকে ভুল করে বলতে পারেন যে ইট তো এখানে একটা সাবজেক্ট অলরেডি আছে, ওয়াজও তো একটা সাবজেক্ট আছে, তার মানে এই অংশে আমাদের কি একটা নিশ্চিতভাবেই অবজেক্ট বসবে না। এটা কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট আকারে আছে। দেখেন হু দুইটা অংশকে যুক্ত করা আছে, তার মানে শুধু এই ইটকে আমরা সাবজেক্ট বলতে পারবো না, সাবজেক্ট একাধিক হতে পারে কারণ হু যুক্ত আছে এখানে, মাথায় রাখেন। তাহলে আমাদের উত্তরটা কি হবে? উত্তর হবে এ নাম্বার। মিও হবে না, মাইসেলফও হবে না, হিমসেলফও হবে না। ক্লিয়ার? ভেরি গুড। কনসেপ্ট ক্লিয়ার? একটু আমাকে বলতে হবে। এইটুকু বোঝা গেল? এইটুকু বোঝা গেল? দেখেন কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি কঠিন না। আপনার ভর্তি পরীক্ষা বলেন, অ্যাডমিশন টেস্ট বা জবের পরীক্ষা বা বিসিএস, ইংরেজি কোয়েশ্চেন খুব বেশি কঠিন আসে না। আপনাকে কনসেপচুয়ালি প্রত্যেকটার কানেকশনগুলো খুঁজে বের করে করে দেখতে হবে, দেখবেন ইজিলি আপনি এগুলো অ্যান্সার করতে পারছেন। ওকে, এটা আমরা বুঝলাম। এ নাম্বার অ্যান্সার হবে 13 নম্বরের। এর পরবর্তীতে আমাদের জন্য কি রয়েছে দেখেন তো, এর পরবর্তীতে আমাদের জন্য আছে 14 নম্বর। 14 নম্বর প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে এবং বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশিয়ার পদের জন্য আসছিল 11 সালে। এই প্রশ্নটা 11 সালে এসেছিল বাংলাদেশ ব্যাংকের পরীক্ষায়। তো বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো, এগুলো কিন্তু এই পদগুলো কিন্তু অনেক বড় বড় হয়। যেমন এডি পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের এডিশনাল, আমি জানি না ডি মানে কি বোঝায়, সো এডি, এই পরীক্ষার জন্য অ্যাডিশনাল ডিরেক্টর, সরি অ্যাডিশনাল, এডি মানে অ্যাডিশনাল ডিরেক্টর, এই পরীক্ষার জন্যও কিন্তু অনেক প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে। দেখেন ইট ওয়াজ ড্যাশ, এখানে কোন অংশটা সঠিক? ইট ওয়াজ ড্যাশ। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এরকম যখন কি থাকবে, যখন কোনো অংশে এরকম দুইটা অংশকে যুক্ত করা থাকবে রিলেটিভ প্রোনাউন দ্বারা, তার মানে এই অংশের মধ্যে সাবজেক্ট হবে নাকি অবজেক্ট হবে, এটা আপনাকে ভাবতে হবে। কি দিয়ে ভাববেন? ভার্বটাকে প্রশ্ন করবেন। দেখেন হি হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, লেফট চলে গেল, কে চলে গেল? আজ চলে গেলাম, আজ তো হবে না, কি হবে? উই হবে। তাহলে খেয়াল করে দেখেন তো, আমাদের মাথায় রাখতে হবে যে এই ইট ওয়াজের পর উই বসাতে হবে আমাদের, আজ হবে না। তাহলে এ নাম্বারও ভুল, সি নাম্বারও ভুল। আচ্ছা ভালো কথা, বুঝলাম। এবার দেখেন উই হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড, উই হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম হি অ্যারাইভড, লেফট বিফোর দ্য টাইম হি অ্যারাইভড। দেখেন উই হ্যাড লেফট বিফোর দ্য টাইম, এই টাইমটার কোনো দরকার পড়ে না, তার কারণ বিফোর মানে হচ্ছে সময়ের আগে বোঝায়। বিফোর মানে কি? সময়ের আগে বোঝায়। তাহলে বিফোর মানেও সময়ের আগে বোঝায়। আবার দা টাইমও এখানে বলা আছে, এটাকে বলা হয় রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট আমরা যেটা বাংলাকে বলি বাহুল্য দোষ, কি বলি আমরা? বাহুল্য দোষ বলি, তাই না? একই কথা দুইবার ব্যবহার করা, যেমন ক্যাচ ধরা, ক্যাচ মানেও ধরা, ধরা মানেও ধরা, তাই না? তারপর আমরা অনেক সময় বলি কি, আরো এরকম শব্দ কিন্তু আছে, ক্যাচ ধরা বলি, কাজিন ব্রাদার বলি, ফ্রি গিফট বলি, গিফট তো সবসময় ফ্রি হয়। তারপর রিয়েল ফ্যাক্ট বলি, ট্রু ফ্যাক্ট বলি। ট্রু যেটা, ফ্যাক্টও একই জিনিস, ফ্যাক্ট কখনো কি মিথ্যা হয় না, ফ্যাক্ট সবসময় সত্য। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় রিডান্ডেন্ট বা বাহুল্য দোষ। এখানে সেই জিনিসটাই ঘটেছে। বিফোর এবং দা টাইম এই দুইটা একসাথে বসবে না, হয় বিফোর বসবে নইলে দা টাইম বসবে। খেয়াল করে দেখেন, দা টাইম আলাদা করে বসবে না, বিফোর বসালে দা টাইম দরকার নাই। তাহলে উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো হচ্ছে বি নাম্বার। বোঝা গেল? বোঝা গেল বলেন? ক্লিয়ার কনসেপ্ট?
কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলতে হবে। এটুকু আমরা বুঝলাম। এগুলো কিন্তু একটু পিকুলিয়ার টাইপের প্রোনাউন থেকে দেয়া। প্রোনাউনের কিছু নিয়ম আছে। ওই প্রোনাউনের টপিকটাকে কি বলে জানেন? প্রোনাউনের ওই টপিকটাকে বলে প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অ্যাগ্রিমেন্ট। প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের অ্যাগ্রিমেন্ট, এই টপিকটার নাম হচ্ছে এটা, যেটা চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আরেকটা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা টপিক, এগ্রিমেন্টের দুইটা টপিক আছে, একটা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই দুইটা এগ্রিমেন্টের উপর অনেক প্রশ্ন আসে, অনেক। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্নটা আমাদের জন্য রয়েছে কি, ইউথ আই ডু অ্যাডোর দি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড দি ইন দিস লাইন? কুমিল্লা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন এসেছিল। দেখেন, দি এখানে দুইটা শব্দ। যারা ইংলিশ লিটারেচার টুকটাক পড়ালেখা করেন বা ইংলিশ কবিতা পড়া পছন্দ করেন, তাদের জন্য এই শব্দটা অনেক বেশি পরিচিত। কারণ দি মানে হচ্ছে, এই দি শব্দটা শেক্সপিয়ারের আমলে কিংবা এখন থেকে 300-400 বছরের আগের ইংরেজি লেখায় ব্যবহার করা হতো। দি মানে হচ্ছে কি, ইউ। দি মানে কি, ইউ। আর দাই, এখানে আরেকটা শব্দ পাবেন, দাই মানে হচ্ছে ইয়োর। দাই মানে কি, ইয়োর। আমরা বলি না ইয়োর সেলফ, এটাকে আমরা দাই সেলফও বলতে পারি। আগের ইংলিশে এটাকে দাই সেলফ বলা হতো। দি মানে হচ্ছে ইউ, এগুলো আগে ব্যবহার করা হতো। যেমন শেক্সপিয়ারের একটা লেখা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, মানে আমি কি তোমাকে একটা কি গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? তো দি মানে হচ্ছে ইউ। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন তো, এখানে দি মানে কি বোঝানো হয়েছে? এখানে উত্তর ডেমো হবে না, ইউরো হবে না, ইউরসও হবে না, উত্তর কি হবে, ইউ হবে। যদি এখানে দি এর পরিবর্তে দায় থাকতো, যদি দায় থাকতো তাহলে উত্তর কিন্তু আবার সি নাম্বার হতো। ঠিক আছে, ক্লিয়ার? দি মানে ইউ, এক্স্যাক্টলি। হ্যাঁ, সাপোজ মনে করো, স্বর্ণা হাসান, এক্স্যাক্টলি। আমরা রিডান্ডেন্ট কিন্তু পেয়েছি আরেকটা। স্বর্ণা হাসান বলেছেন সাপোজ মনে করেন। ঠিক আছে, আচ্ছা, বা সাপোজ ধরো, আমরা বলি না সাপোজ ধরো। আচ্ছা, এরপর দেখেন এই নিচের কোনটি, সরি আরেকটা আছে 16 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বাংলাদেশ ব্যাংকের এডি পদের জন্য আমি একটু আগে বলছিলাম সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা 2006 সাল, এই দুইটা অংশের মধ্যে আসছিল কি, দেখেন, দ্য প্রেজেন্স আর ফর ইউ অ্যান্ড মি। এখানে কিন্তু খেলাটা এই জায়গায়, খেলা কোথায়, খেলাটা এই জায়গায়। দেখেন আমি কি বলেছিলাম, এই কম্বিনেশন থেকে অনেক প্রশ্ন আসে বলেছিলাম না? দেখেন, তাহলে আমরা কি জানি যে আমি রিলেটেড, আমি, আই হতে পারে, মি হতে পারে, ইউ সরি উই হতে পারে, আওয়ার হতে পারে। এরকম আমি রিলেটেড প্রোনাউন যেগুলো থাকবে এগুলো সবসময় শেষে বসবে। তাহলে দেখেন তো, দ্য প্রেজেন্স আর ফর ইউ অ্যান্ড মি, এটা উত্তর হওয়ার একটা সম্ভাবনা আছে। মি অ্যান্ড ইউ এটা ভুল, কারণ ইউ শেষে আছে। দ্য প্রেজেন্ট ফর ইউ অ্যান্ড আই, ভালো করে বোঝেন, দ্য প্রেজেন্স আর ফর কার জন্য, আমার জন্য এবং তোমার জন্য। আই তো হবে না, এটা অবজেক্টিভ ফর্ম নিতে হবে না। আই কেন হবে, আই হবে না, ফর ইউ অ্যান্ড, কারণ এগুলো অবজেক্টিভ ফর্মে বসবে পরবর্তী অংশে। দেখেন এখানেও আইটা আগে আছে, তার মানে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। উত্তর কি, নাম্বার এ। ইজি না? খালি কনসেপচুয়ালি চিন্তা করলে হয়ে যাবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন নিচের কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা তো চোখ বন্ধ করে উত্তর দেওয়ার কথা, এটা তো চোখ বন্ধ করে উত্তর দেওয়ার কথা। অপশন না থাকলে আপনি তো দিতে পারবেন, তাই না? রিফ্লেক্সিভ কোনটা? এটা আসছিল প্রাথমিক শিক্ষা ক্রিসেন্থিমাম, মানে এটা হচ্ছে গ্রুপের নাম, সম্ভবত 2012-তে এবং আইইউ ইসলামিক ইউনিভার্সিটির 16-17 সেশনে আসছিল। নিচের কোনটি রিফ্লেক্সিভ? ইচ তো হবেই না, হুও হবে না, হু হচ্ছে রিলেটিভ বা ইন্টারোগেটিভ, আর ইচ হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ। এখানে দেখেন হিটা কি পার্সোনাল, তাহলে বাকি থাকে কি মাইসেলফ। এই মাইসেলটা হবে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? মাইসেলফ কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখেন হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ হিমসেলফ হিয়ার? এটা আসছিল জগন্নাথ ইউনিভার্সিটির 6 এবং 7 সনের সেকশনে। তাহলে এখানে হিমসেলফ একটু আগে দেখলাম উপরের প্রশ্নই কিন্তু ছিল, উপরের প্রশ্নই ছিল এই যে মাইসেলফ সেলফ যুক্ত, তাহলে এটা নিঃসন্দেহে একটা কি হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখেন, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন নান ইজ? আচ্ছা, আমি বলেছিলাম মনে আছে
নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারে না। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন নান ইজ, এটা আসছিল সাস্টে, ঠিক আছে। সাস্টের পরীক্ষায় সাস্ট ছাড়া আর মনে হয় আরেকটা জায়গায় আসছিল এটা, ও শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি, এখানে ভুল লিখেছে ও, ডাটা এন্ট্রি হবে, ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষা আসছিল 21 সালে, এই দুইটা জায়গাতে এসেছিল এটা। তাহলে এখানে নান শব্দটা কোন ধরনের প্রোনাউন কি বলেন তো, বলেন তো নান দ্বারা কি বোঝায়, কেউ না, তার মানে এখানে অনির্দিষ্ট কাকে বোঝানো হচ্ছে। সো রিফ্লেক্সিভ তো হবেই না, রিসিপ্রোকাল হবে না, ইচ আদার অন আনাদার না, ডেমনস্ট্রেটিভ কি হবে, নির্দেশ করা হচ্ছে না, উত্তর হবে ডি নাম্বার, ইনডিফিনিট, উত্তর কি হবে ডি নাম্বার। ক্লিয়ার, বোঝা গেল, 19 নাম্বার উত্তর হবে ডি নাম্বার। ক্লিয়ার, বুঝতে পেরেছি আমরা, ইনডিফিনিট, ভেরি গুড ভেরি গুড। এরপর আমাদের জন্য আর একটা প্রশ্ন আছে 20 নাম্বার, 20 নাম্বারটা বলেন, দশম প্রভাষক নিবন্ধন পরীক্ষা আসছিল 14 সালে, বলা আছে যে অন্যতম সুন্দরী একজন মেয়ে এসেছে, বলা আছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। এখানে একটা খুবই ট্রিকি জিনিস, এই প্রশ্নটা খুবই ট্রিকি, এখানে কোনটা সঠিক উত্তর দেখি আপনারা কারা কারা পারেন। লাস্ট প্রশ্ন তো এটা, আমি দেখি কারা কারা পারে। লাস্ট প্রশ্ন কি হবে, 20 নাম্বার উত্তর কি হবে বলেন। বলা আছে কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অন্যতম সুন্দরী একজন মেয়ে এসেছে, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল হ্যাজ কাম, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাভ কাম, নাকি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্ল আর কাম, কোনটা হবে? আচ্ছা, সবাই উত্তর বি দিচ্ছে, সবাই উত্তর বি দিচ্ছে, আমরা দেখব। দেখছেন, এই জন্য আমাদের ব্যবহারগুলো জানা খুবই জরুরি। শুধুমাত্র প্রোনাউনের প্রকারভেদ জেনে বা কোনটা কাকে কি বলে এগুলো জেনে আপনি চাকরির পরীক্ষায় ভালো করতে পারবেন না, কিংবা অ্যাডমিশন টেস্টে, অথবা আপনার গ্রামারের স্পোকেনের জন্য যে বেসিকটা এটাও কিন্তু ভালো হবে না। যখনই বাক্য বলতে যাবেন তখনই ভুল করবেন। এটার উত্তর হবে কোনটা জানেন? এ নাম্বার। কেন বলেন, কেন বলেন তো? দেখেন, অন অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, গার্লস মানে কি যতগুলো মেয়ে আছে তার মধ্যে, যতগুলো সুন্দরী মেয়ে আছে তার মধ্যে একজন, অন্যতম সুন্দরী একজন মেয়ে, তার মানে অন্যতম সুন্দরী একজন মেয়ের কথা বলা আছে, ভালো করে বোঝেন। কিন্তু অন্যতম সুন্দরী, অন্যতম কাকে বলা হয়? অন্যতম এর ব্যাস বাক্য করলে কি হয়? অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন না, তাহলে অনেকগুলো গার্লকে বোঝানো হচ্ছে। অন্যতমর ব্যাস বাক্য কি আমরা ব্যাকরণ থেকে পড়ি না, পড়েছিলাম অনেকের মধ্যে একজন। তাহলে খেয়াল করেন তো, অনেকের মধ্যে একজন, অনেকগুলো গার্লের কথা বলা হয়েছে, এ কারণে গার্লের সাথে এস যুক্ত হবে, গার্লস, ঠিক আছে, এটা ভালো কথা। আবার বলা আছে এখানে এটা প্লুরাল হলেও এর পরবর্তী হ্যাজ কেন বসলো? অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো হ্যাভ হওয়ার কথা, কেন হবে না? তার কারণ বলা আছে অনেকগুলো মেয়ের মধ্যে একজন মেয়ে, তাহলে সাবজেক্টটা ওয়ান গার্ল, সাবজেক্টটা ওয়ান গার্ল, এই জন্য কি হলো, ভার্বটা হ্যাজ হলো, হ্যাভ হবে না। ক্লিয়ার? তাহলে যখন অন অফ দ্য থাকবে, অন অফ দ্য এরকম কোনো কথা থাকবে তো মাথায় রাখবেন, অন অফ দ্যার পর যে নাউনটা থাকবে এটা হবে প্লুরাল, কিন্তু যে ভার্বটা থাকবে এটা হবে সিঙ্গুলার, ঠিক আছে? অন অফ দ্য এরকম যদি থাকে এর পরবর্তী নাউনটা হবে প্লুরাল, প্লুরাল হলেই কিন্তু দুম করে এর পরবর্তীটা প্লুরাল করা যাবে না, কিংবা এই নাউনটাকে সিঙ্গুলার করে ফেলা যাবে না। অন অফ দ্য থাকলেই পরবর্তী নাউনটা হবে প্লুরাল এবং ভার্বটা হবে সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে নাম্বার এ, ওকে? আচ্ছা, এ 100% শিওর, এক্স্যাক্টলি, নাজমুন নাহার কনা আপু, ভেরি গুড। তাহলে এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর, ওকে? আচ্ছা, এখন বলেন কে কয়টা উত্তর দিতে পেরেছেন? এখনো 250 জন মানুষ আমাকে দেখছে, এখনো 250 জন মানুষ আমাকে দেখছে, একটু বলেন তো কে কতটা উত্তর দিয়েছেন? কি আরো প্রশ্ন বানিয়েছে? 22টা প্রশ্ন দিয়েছে। আচ্ছা, আমরা এই দুটো একটু সলভ করে ফেলি না। দেখেন তো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক? এটা 16তম বিসিএস এসেছিল, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেনেও আসছিল এবং ইসলামিক ইউনিভার্সিটিতেও আসছিল, 3টা জায়গায় আসছে। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, অন অফ মাই ফ্রেন্ডস আর, দেখেন একটু আগে আমি যেটা বললাম আপনাদের, এইটা আপনারা নিজে নিজে উত্তর করবেন, নিজে নিজে উত্তর করেন। 21 নম্বরের উত্তর কি হবে বলেন? আমি একটু আগে বুঝাইলাম, 21 নম্বর উত্তর কি হবে? 21 নম্বর একজন বলেছেন সি হবে, অন অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার,
ওকে, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার, তার মানে দেখেন ওয়ান অফ মাই আছে, ফ্রেন্ডস আছে ঠিকই, এই দুইটা ঠিক, ওয়ান অফ মাই আছে, ফ্রেন্ডসও আছে, এই পর্যন্ত ঠিক, কিন্তু আর আছে, তার মানে এটা ভুল, কারণ ভার্বটা সিঙ্গুলার হতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ড, ফ্রেন্ড এখানে আবার এখানে সিঙ্গুলার আছে, তারপরে ইজ আছে, এটা ভুল। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার, তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর। উত্তর হবে কি সি নাম্বার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ ক্লাস, যেটা 23তম BCS আসছে এবং সোনালী ব্যাংক অফিসার ক্যাশিয়ার পদের জন্য আসছে 18 সালে। অন শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, এই বাক্যটার উদাহরণ আমি দিয়েছিলাম, মনে আছে? ইনডিফিনিট প্রোনাউন পড়ানোর সময়, ইনডিফিনিট প্রোনাউন পড়ার সময় 22 নম্বর, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, একজনের তার নিজের ডিউটি সম্পর্কে সতর্ক থাকা উচিত। তাহলে এখানে হার হবে না, হিজও হবে না, দাও হবে না, ওয়ান থাকতে হবে, কারণ এই ফ্রেজটা এরকম হয়, ওয়ান ডট 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 ওয়ান্স, ওয়ান ওয়ান্স এরকম হয়, ওয়ান প্রথমে থাকলে পরবর্তী অংশে ওয়ান্স ব্যবহার করতেই হবে আমাদের। নাম্বার ডি নাম্বার হচ্ছে উত্তর। এই অনেকেই ভুল করেছেন যে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট কি দা ডিউটি বলছেন অনেকে ভুলে, না, উত্তর হবে কি ডি নাম্বার। 22-এর উত্তর হবে কি ডি নাম্বার। শারমিন সুলতান আপু বলেছেন যে আই এম ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। হাসান রাব্বি ডি নাম্বার, ভেরি গুড। যারা ডি উত্তর দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, যারা ডি উত্তর দিয়েছেন তাদেরটা কি হয়েছে, সঠিক হয়েছে। এটা ছিল আমাদের 22টা প্রশ্ন। এখন আগামী ক্লাসে তাহলে আমরা কি করব? আগামী ক্লাসে মিম ম্যাম আপনাদের আলাদা একটা টপিক পড়াবে, কিন্তু আমার ক্লাসে দেখেন প্রশ্ন করার জন্য, প্রশ্ন করতে যেয়ে বা প্রশ্ন সলভ করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় ইচ, ফিউ, তারপরে অল অফ, তারপরে নান, ইদার, তাই না, ইদার, তারপরে হচ্ছে এই যে তিনটা সাবজেক্ট, তারপর হচ্ছে ঠিক আছে, বা হি, তিনটা সাবজেক্ট, তারপরে হচ্ছে আরো অনেকগুলো, যতগুলো প্রোনাউন আছে এই প্রোনাউনগুলোর ব্যবহারে ভেজাল লাগলো, তাই না, ব্যবহারে ভেজাল লাগলো। আগামী ক্লাসে আমরা কি করব, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা প্রোনাউনের ব্যবহার আমরা দেখব। এরপর আমি যদি 100টা প্রশ্ন দেই, আপনি 100তে 100 পাবেন, ট্রাস্ট মি। তাহলে আগামী ক্লাস থেকে মিস দেওয়া যাবে না, 100তে 100 পাবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে। আগামী, থ্যাংক ইউ সো মাচ নিপা আপু, আগামী ক্লাসে আমরা 100তে 100 পাবো। আজকে তো 20টার মধ্যে কারো 16টা হয়েছে, কারণ আপনি কিছু কিছু ব্যবহার জানতেন না, এগুলো আমি আজকের ক্লাসে পড়াই নাই, ঠিক আছে। তারপরে আমি টাচ দেওয়ার চেষ্টা করেছি কোশ্চেন সলভ করার সময়, কিন্তু আগামী ক্লাসে এখানে কি হবে, একদম ইনশাল্লাহ প্রত্যেকটা সুন্দর করে আপনি অ্যান্সার করতে পারবেন, টেনশন নেওয়ার কিছু নাই। তাহলে একটু আমি বলে রাখি, আপনাদের যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করছেন, মোটামুটি আমাদের আগামী 15 তারিখে কিন্তু আপনাদের যারা একদম গ্রামারে একদম বস হতে চান, গ্রামারে যারা বস হতে চান, সোজা কথা যত টপিক আছে গ্রামারের, যত টপিক আছে এভরি সিঙ্গেল টপিকে যেমন আমি ইন ডিটেলসে আপনাদের পড়াই, এ থেকে জেড পর্যন্ত, এইভাবে প্রত্যেকটা গ্রামার টপিকে আপনাকে বস বানিয়ে দেওয়ার জন্য আমাদের আগামী 15 তারিখে একটা গ্রামার কোর্স লঞ্চ হবে। যে গ্রামার কোর্সের উপরে আমরা কি করব, ওগুলো তো একটা লাইভে আসবো, ডেফিনেটলি আপনারা জানতে পারবেন বিস্তারিত। এগুলো নিয়ে আমরা আগামী 15 তারিখে লাইভে এসে আপনাদের জানিয়ে দিব। সো যারা চাকরির পরীক্ষার জন্য, বেসিক জানার জন্য, স্পোকেনের জন্য, অ্যাডমিশনের জন্য, BCS এর জন্য গ্রামার শিখতে চান, যত গ্রামার টপিক আছে সব গ্রামার টপিক এক কোর্সে ক্লিয়ার, আর কোনো কোর্স করা লাগবে না আপনাকে, সারা জীবন গ্রামারের ভেজাল সাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এই কোর্সের জন্য একটু অপেক্ষা করতে হবে, আমরা ক্লাসগুলো করতে থাকি, ঠিক আছে। তখন দেখবেন এই ইনশাআল্লাহ এই কোর্সটা করলে আপনার গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনারা যারা একদম শূন্য থেকে আমাদের স্পোকেন শিখতে চান, তাদের জন্য আমি একটু আগে বলেছি যে শূন্য থেকে অনর্গল ইংলিশ নামের আমাদের একটা কোর্স আছে, শূন্য থেকে অনর্গল ইংলিশ নামের একটা কোর্স আছে, যেখানে আমরা, আপনি যদি একটা বাক্যও তৈরি করতে না পারেন কোনো সমস্যা নাই, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে একদম শূন্য থেকে আপনাকে ইংরেজিতে কথা বলা পর্যন্ত যা করা দরকার সব করি এই কোর্সে। এবং ক্লাসে প্র্যাকটিসের ব্যবস্থা আছে, ক্লাসের রেকর্ডিংগুলো দেওয়া হয়, শিটগুলো দেওয়া হয়, এবং যাবতীয় যা দরকার সব আমরা করে দেবো ইনশাল্লাহ। আপনি শুধু নিজের ইচ্ছা শক্তি নিয়ে আমাদের কোর্সে যুক্ত হবেন। ভর্তির জন্য কি করতে হবে, ক্লাসের পর এই নাম্বারটাতে আমাদের কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা যদি আমাদের কোনো পার্সোনাল আইডি থেকে যদি আপনাদের কেউ কখনো মেসেজ করে, তাহলে মনে করবেন ওটা ফেক আইডি। আমরা কখনো পার্সোনাল আইডি থেকে কারোর সাথে মেসেজে কথা বলি না, ডিরেক্টলি এই নাম্বারে কল দিবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন, তারপর আমরা ইনশাল্লাহ কোর্স সম্পর্কে আপনাকে বিস্তারিত জানিয়ে দিব, ঠিক আছে।
ক্লিয়ার? আচ্ছা, প্রিটি গুড অপরচুনিটি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আমার কমেন্ট পড়েননি, উম্মে তাজিয়া যে নে বাবা, তো কমেন্ট করে দিলাম। আচ্ছা, একটু কষ্ট করে আমাকে বলেন তো আজকের ক্লাসটা আপনাদের কেমন লেগেছে এবং কারা কারা এই ক্লাস থেকে উপকৃত হয়েছেন। আমি কিন্তু এত টানা লম্বা ক্লাস কখনো নেই না, 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টার ক্লাস কখনো নেই না। এই প্রথম মনে হয় গ্রামার ক্লাস হচ্ছে যেটা 1.5 ঘন্টা ক্রস করে যাচ্ছে। আমার ক্লাসগুলো নর্মালি 1 ঘন্টার আশেপাশে হয়, এরকমভাবে কম্প্যাক্টেড ওয়েতে পড়াই। আর ম্যামের ক্লাস হয় 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। হ্যাঁ, আজকে আমাদের ক্লাস 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকেই বলেছেন ভালো লেগেছে। আমি স্যার, তাহলে আমাদের নেক্সট ক্লাস কবে জানেন? আগামী মঙ্গলবার। ঠিক আছে, মঙ্গলবার ঘড়ির মধ্যে অ্যালার্ম সেট করে রাখেন, মঙ্গলবার ঠিক রাত 8 PM। ঠিক আছে, হ্যাঁ, মঙ্গলবার ঠিক রাত 8টায়, ঠিক রাত 8টায়। এটা আবার কনফিউজ হয়ে যাবে মানুষজন। ঠিক আছে, আমি রাত 8টায় লিখি, ঠিক রাত 8টায়, ঠিক রাত 8টায় মঙ্গলবার অ্যালার্ম সেট করে রাখেন। পরবর্তী টপিকটা সম্ভবত মিম ম্যাম পড়াবে, বাট আমরা খুব সুন্দর করে দেখবো। ওয়াচিং ফ্রম মালয়েশিয়া, ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ সো মাচ, নাইস ক্লাস। প্রোনাউনটা লং হয়, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকের কমেন্ট পাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস করব, শর্ট ভিডিওগুলো দেখবো। আপনাদের ইংলিশের দায়িত্ব, স্পোকেন বলেন, চাকরি পরীক্ষার জন্য বলেন, বেসিক গ্রামার বলেন, একাডেমিক বলেন, আমাদের এখানে আপনি সব পাবেন ইনশাল্লাহ। লেগে থাকুন, আপনার ইংলিশের দায়িত্ব আমরা নিয়ে নিব, এবং যাতে করে আপনি আপনার জব লাইফ থেকে আপনার পরবর্তী জীবনে, ক্যারিয়ার লাইফে অনেক বেশি শাইন করতে পারেন। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর দ্রুত স্পোকেন শিখতে আমাদের 0 থেকে অনার্গল ইংলিশ যে ব্যাচটা আছে এটাতে ভর্তি হয়ে যান। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।